ভারী কাঠের দরজার নব আস্তে মুচড়িয়ে ঘরে প্রবেশ করল আন্নি। এক পা করে সতর্ক ভঙ্গিতে এগিয়ে এসে ঠিক ঘুমন্ত উষার বিছানার পাশে দাঁড়িয়ে পড়ল। বিকেলের কমলারঙা আলো জানলার ফাঁক দিয়ে ঢুকে মেঝেতে ছায়ার আঁকিবুকি ফেলেছে। হাতে সময় নেই, সন্ধ্যার আগেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে হবে। আন্নি গভীর একটা নিঃশ্বাস ছাড়ল ফুস করে। হাতে থাকা শপিং ব্যাগ দুটো বেড সাইডে নামিয়ে উষার মুখের দিকে ঝুঁকিয়ে ধরে কণ্ঠে কড়া স্বরে ডাকতে থাকল, উষা ওঠ, ওঠ বলছি। কিন্তু মেয়েটার ঘুম এতটাই গভীর যে একটুও নড়ল না। আন্নির বিরক্তি চরমে উঠল। নিজের কপালে চাপড় মেরে মনে মনে বিড়বিড় করতে থাকল, কেন যে দায়িত্ব নিলাম। ইন্তেশার ভাইয়া আমায় পানিতে ডুবিয়ে মারবে যদি আজকে ওকে সময় মতো পৌঁছাতে না পারি। চোখে মুখে হতাশা আর বিরক্তি নিয়ে আন্নি আবারও উষার কাজ ঝাঁকাল। নরম শরীরটা হালকা দুলল, কিন্তু জেগে ওঠার কোনো লক্ষণ নেই। ধৈর্যের বাঁধ ভাঙে আন্নির। পাশের টেবিল থেকে পানির গ্লাসটা তুলে নিয়ে বিন্দুমাত্র দ্বিধা না করেই সজোরে ছুঁড়ে দেয় উষার মুখের ওপর। হঠাৎ পানির ঝাপটায় ধরফর করে উঠে বসে উষা। ভেজা মুখে হাত বুলিয়ে চোখ ডলতে ডলতে সামনে তাকাতেই আন্নির দাঁত কেলানো রাগী মুখ চোখে পড়ল। উষা বিরক্ত কণ্ঠে বলল, তুই পাগল নাকি আন্নি? এটা কি করার মতো কাজ হলো? আন্নি ঠোঁট কামড়ে হেসে উঠল তিরিক্ষিভাবে। পাগলামি করলাম বটে, নইলে তুই আজ সারা জীবন ঘুমেই কাটিয়ে দিতি। ঝটপট রেডি হয়ে নে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। আর মুড়িয়ে উষা বলল, না গেলে হয় না, আমার ঘুম পাচ্ছে ভীষণ। তুই নুহানদের সাথে চলে যা, আমি অন্য কোনো সময় ঘুরতে যাব। আন্নি উষার হাত ধরে সোজা টানতে থাকে আর বিড়বিড় করতে থাকে, কতদিন পর সবাই একসাথে ঘুরতে বের হব, আর তুই নাটক করছিস। মোমো আসবে যেখানে সেখানে তুই না করছিস। যা তাড়াতাড়ি ওঠ, বেডে রাখা ব্যাগে ড্রেস আছে, ওগুলো পরে আয়। আমি নিজে শপিং করেছি তোর আর আমার জন্য। এখন দ্রুত রেডি হ, সময় বেশি নেই। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সন্ধ্যার আলো ধীরে ধীরে গাঢ় হচ্ছে। টার্মিনাল 1-এর বিশাল গেটের ভেতর দিয়ে এক পৌর ব্যক্তি বেরিয়ে এলো। হাতে ভারী লাগেজ, পরনে নিখুঁত কাটছাট করার স্যুট। হাঁটার ভঙ্গিমায় দৃঢ়তা যেন চারপাশের ভিড়কে তার অস্তিত্বের কাছে তুচ্ছ করে। পেছনে কালো পোশাকধারী কয়েকজন ছায়ার মতো অনুসরণ করছে তাকে। দূর থেকে দেখলে কেউ ভেবে নিতে বাধ্য অবশ্যই কোনো ধনী প্রভাবশালী ব্যক্তি। বিমানবন্দরের ব্যস্ত পরিবেশে হঠাৎ এক অদ্ভুত নীরবতা নেমে আসে। দোকানদার থেকে যাত্রী সবার চোখ আটকে রইল লোকটার ওপর। তার উপস্থিতি চারপাশের কোলাহল ভেদ করে অস্বাভাবিকভাবে গাঢ় হয়ে উঠেছে। এমন সময় বাইরে এসে দাঁড়ালো একে একে কালো 4টি গাড়ি। হেডলাইটের আলোয় তাদের রূপ আরও রহস্যময় হয়ে উঠেছে। গাড়িগুলো পাশাপাশি দাঁড়িয়ে থাকায় পুরো দৃশ্যটা যেন কোনো সিনেমার দৃশ্যের মতো মনে হচ্ছিল। লোকটি থেমে কারো দিকে হাতের হালকা ইশারা করতেই সঙ্গে সঙ্গেই তার হাতে ধরা ফোনে নতুন বাংলাদেশি সিম ঢুকিয়ে দেওয়া হলো। মুহূর্তেই কল করে কাউকে। কয়েক মুহূর্ত গভীর মনোযোগে কথোপকথন চলল। কণ্ঠস্বর নিচু হলেও ভঙ্গি ছিল দৃঢ়। তারপর হঠাৎ কলটা কেটে দিয়ে ফোনটি পকেটে রাখে লোকটা। চোখে মুখে অদ্ভুত এক অস্থিরতা। এরই মধ্যে লাগেজগুলো একে একে গাড়িতে তোলা শেষ। লোকটি গাড়ির সামনের দরজা খুলে ভেতরে বসে। চোখ গিয়ে পড়ে সিটের কোনায় আগে থেকে বসা এক অল্প বয়সী ছেলের দিকে। ছেলেটির চোখে অদ্ভুত এক দৃষ্টি, ভয় আর অস্বাভাবিক প্রশান্তির মিশ্রণ। যেন দীর্ঘদিনের অপেক্ষায় ছিল এই মুহূর্তটার। আপনাকে স্বাগত মিস্টার রায়ান। স্বাধীন হাত বাড়িয়ে ইংলিশে কথাটি বলল। সৌজন্য দিয়ে ধরে রাখা হাতের দিকে তাকিয়ে সামনে বসে থাকা রায়ান সাহেবও হ্যান্ডশেক করে। তিনি যেই কাজে বাংলাদেশে এসেছেন তা দ্রুত সারতে হবে। খুব কায়দা করে ইন্তেশারের অ্যাসিস্ট্যান্টকে ফাঁসিয়েছেন। এখন তার সামনে বসা ছেলেটাই হবে দাবার গুটি। যত কাজ সব ছেলেটার মাধ্যমেই করানো হবে, আর তিনি থাকবেন আড়ালে। মুখে হিংস্র হাসি ফুটে উঠল রায়ান সাহেবের। বাস্টারটা এখন কোথায়? আমার মেয়েকে মরণ যন্ত্রণায় ফেলে এখানে ফুর্তি করছে? না, তা তো কোনোভাবেই হতে দেওয়া যাবে না। তোমাকে যা বলেছি সব করেছ? মাসুম চেহারার আড়ালে থাকা শয়তানি সত্তা বেরিয়ে আসে। চোখে মুখে লোভাতুর দৃষ্টি। জিহ্বাটা কুৎসিতভাবে লেহন করে স্বাধীন বলে, আজ সন্ধ্যায় বিশাল আয়োজন হয়েছে। উষা ম্যামকে বিয়ের জন্য প্রপোজাল করবে। আমি ইনভাইটেড, চাইলে আপনাকেও নিয়ে যেতে পারি। এখনও সময় হয়নি আমার সবার সামনে যাওয়ার। তবে আজকে ইন্তেশার ইয়াসিরের জীবনের শেষ দিন। যত আনন্দ করার আছে নরকে গিয়ে করবে। চোখে মুখে হিংস্রতা আরও দৃঢ়। খারাপ কিছু যে প্ল্যান করেছে তাই স্পষ্ট। স্বাধীনও হাসি শয়তানি হাসি। স্বাধীনের হাতে ধরা কিছু পেপার্স রায়ান সাহেবের দিকে এগিয়ে দেয়। আমতা আমতা করে বলে, মিস্টার রায়ান, আমাদের ডিল কি আপনার মনে আছে? চোখ সরু করে রায়ান সাহেব বলে, রিল্যাক্স স্বাধীন, আজ সব শেষ হবে। আর উষা তোমার বেডে। স্বাধীন হাসি মুখে বলে, শেষ তো হবেই, তবে শুধু ডাক্তার ইন্তেশার নয়, আমি চাই তার ছায়াটাও যেন মাটির সাথে মিশে যায়।
ভুলিনি সেই দিনের অপমান। আর ওই মেয়ের ফিগারের কথা মনে হলেই মাথায় আগুন জ্বলে ওঠে। সেখানে ডাক্তারের প্রেমে পড়া স্বাভাবিক। আজ রক্ত ঝরবে স্বাধীন, শুধু একজনের নয়, যারা ওকে বাঁচাতে আসবে তাদেরও কবর উপহার দেব। তাহলে আজ রাতটা ইতিহাস হবে, আগুন, রক্ত আর চিৎকারে ভরে উঠবে চারদিক। ঠিক তাই, আর সেই চিৎকার শুনেই আমরা উদযাপন করব আমাদের জয়। অন্যদিকে বসুন্ধরার দক্ষিণ প্রান্তে রেসিডেন্সিয়াল এলাকায় নিস্তব্ধতার মাঝে দাঁড়িয়ে আছে এক বিশাল 5 তারকা রেস্টুরেন্ট। সোনালি আলোয় ভিজে আছে তার বহির্বিভাগ। সন্ধ্যার পর্দা নামতেই রাতের গাঢ় আবরণে মোড়া চারপাশ যেন আরও রহস্যময় হয়ে উঠেছে। ঝলমলে আলোর ছটায় ভেসে যাচ্ছে নীরবতা, আর শহরের কোলাহল থেকেও আলাদা এক অন্যরকম আবহ তৈরি করেছে রেস্টুরেন্টের চারপাশ। এমন সময় একটা কালো গাড়ি এসে থামল রেস্টুরেন্টের ঠিক সামনে। গাড়ি থামতেই একে একে দরজা খুলে বেরিয়ে এলো নুহান, মারোয়া আর মোমো। সবশেষে ধীরে পা বাড়ালো আন্নি আর উষা। মোট 5 জনের এক দল মুহূর্তেই দাঁড়িয়ে সামনের রেস্টুরেন্টের দিকে তাকালো। রেস্টুরেন্টের চারপাশ ঝলমলে লাইটিংয়ে সাজানো, নীল সবুজ আলোয় চারপাশ যেন উজ্জ্বল হয়ে উঠেছে। বিশেষ করে নিচের রাস্তা থেকে রুপটপের সাজ আলাদা করে নজর কাটছে। রেলিংয়ে ঝোলানো সাদা আর লাল বেলুন বাতাসে দুলছে, যেন কোনো গোপন উৎসবের ডাক দিচ্ছে। চারপাশের শান্ত পরিবেশ আর রেস্টুরেন্ট থেকে ভেসে আসা হালকা মিউজিক এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। মারোয়া উষার দিকে তাকিয়ে নুহানকে বলল, দেখ তো নুহান না, কি সুন্দর সাজিয়েছে। ইন্তেশার ভাইয়ার প্রশংসা করতেই হবে, তবে মা আর জিয়ান ভাইয়াকে কে বোঝাবে এসব। মোমো মুখ বাঁকিয়ে বলল, সাজসজ্জা দেখে যত না বুঝেছি, ভেতরে ঢুকলেই আসল খেলা শুরু হবে। আর তোর ভাইকে বল উষার পেছন ছেড়ে আমাকে বিয়ে করতে। নুহান গম্ভীর স্বরে বলে, ঠিক বলেছিস, জিয়ান ব্রোর গলায় তোকে ঝুলিয়ে আমরা উষা আর ইন্তেশার ভাইয়ার বিয়ে দেব। আমি তো ভেবেই রেখেছি ওদের বাসরে উকি দেব। নুহানের পিঠে আলতো হাতের চর বসিয়ে মারোয়া বলে, চুপ থাক শয়তান ছেলে, বোনের বাসরে উকি দিবি, কত সাহস। 5 জন একে অপরের দিকে তাকিয়ে নিঃশব্দে সামনের দিকে এগিয়ে গেল। লিফট থামতেই সবাই নেমে আসে। চারপাশ অসাধারণভাবে সাজানো, বিশেষ কিছু আয়োজন করা হয়েছে যা আগে থেকেই বোঝা যাচ্ছে। অবাক চোখে চেয়ে উষা আন্নিকে বলে, এত সুন্দরভাবে চারপাশ সাজানো কেন আন্নি? আগেও তো এসেছি, তাহলে আজ এরকম জমকালো আয়োজন? মনে হয় আমরা কারো পার্টিতে এসে পড়েছি। চল আমরা নেমে যাই। তুই চুপ থাক, এখানে কোনো পার্টি হচ্ছে না। আন্নি বলতেই হঠাৎ তাদের দিকে এগিয়ে আসে এক দীর্ঘদেহী পুরুষ। ছায়ার ভেতর থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে তার উপস্থিতি যেন বাতাসের গতিপথ বদলে দিচ্ছে। পরনে কালো ফর্মাল প্যান্ট, হালকা ঝলমল ভাব, গায়ে সাদা শার্ট, যার ভাঁজগুলো যেন শৃঙ্খল সৌন্দর্যের বহিঃপ্রকাশ। বাম হাতে ধরা একটি তাজা রক্তলাল গোলাপের তোড়া, যেখানে টুপটাপ করে পানি গড়িয়ে পড়ছে। সেই ফোঁটাগুলো ফ্লোরে পড়ে অদৃশ্য কোনো সুর সৃষ্টি করছে। পুরুষটির মুখমণ্ডলে আলাদা এক দীপ্তি, চোখে অজানা রহস্যের অগ্নি, অথচ শান্ত নদীর মতো গভীর। ঠোঁটের কোণে ক্ষীণ হাসি, যা তার স্বল্পভাষী চরিত্রের সাথে জটিলতাকে আরও গাঢ় করে তুলেছে। মিষ্টিময় হাসি, অদ্ভুত আকর্ষণ, যাকে শব্দ দিয়ে সংজ্ঞায়িত করা দুঃসাধ্য। তার ভঙ্গিতে শাসন, দৃষ্টিতে প্রলয়, আর উপস্থিতিতে অপ্রকাশিত সৌন্দর্যের বিস্ফোরণ। পাশে দাঁড়িয়ে থাকা 5 জনের মধ্যে 4 জন যথাসম্ভব স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, কিন্তু উষার ভেতরে তীব্র অস্থিরতার ঝড় বয়ে যাচ্ছে। সামনে যে তার একান্তই অসভ্য পুরুষ দাঁড়িয়ে। উষার বুকের ভেতরে হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে উঠেছে। প্রতিটি স্পন্দন যেন বিদ্যুৎ চমকের মতো শরীরের ভেতরে আঘাত করছে। উষার নিঃশ্বাস ভারী, চোখের পাতা অকারণে কাঁপছে। মনে হচ্ছে দেহের প্রতিটি শিরা উপশিরা শীতল অথচ অগ্নিময় স্পর্শে জ্বলে উঠেছে। এক অসভ্য পুরুষের আবির্ভাবেই উষার সমস্ত সত্তা মুহূর্তের মধ্যে অচানা এক গভীরতার দিকে নিমজ্জিত। এই অনুভূতি ছিল না সাধারণ বিধাতার গোপন কোনো ষড়যন্ত্র, যেন তার অন্তর্লোককে আলোড়িত করেছে। উষার এমন আচরণ ইন্তেশার খেয়াল করে। মায়াভরা চোখে উষাকে অবলোকন করতে থাকে। সামনে যে জলজলে পুতুলরূপী মানুষ দাঁড়িয়ে, লাল রঙা গাউনে নিজের দেহ মুড়িয়েছে উষা। গাউনের ঢেউ খেলানো ভাঁজগুলো শরীরকে ঘিরে রেখেছে, যেন রাতের অন্ধকারে এক টুকরো আগুন জ্বলে উঠেছে। ডান হাতে ছোট্ট পার্স, সরল অথচ তার ব্যক্তিত্বের সঙ্গে মিলিয়ে নিখুঁত অলংকার। বাম হাতে চকচকে ব্রেসলেট, যার পাথরগুলো আলোয় ঝিকিমিকি করছে। লম্বা কালো চুল পিঠময় ছড়িয়ে আছে, হাওয়ার হালকা ছোঁয়ায় দুলছে। প্রতিটি স্রোত সৌন্দর্যের বার্তা দিয়ে যাচ্ছে। আকস্মিক ইন্তেশার হাঁটু গেড়ে বসে, ফুলের তোড়া বাড়িয়ে নরম স্বরে বলে, উইল ইউ ম্যারি মি উষা? হবে আমার বউ, আমার বাচ্চা বউ। উষা বলতে চাইল, হব আপনার বউ ডাক্তার সাহেব, কিন্তু মনের কথা চাপা পড়ে যায়।
চোখের সামনে গতরাতের সব ঘটনা ভেসে ওঠে। উষা কখনো মায়ের বিরুদ্ধে যেতে পারবে না। সবাই তার দিকে তাকিয়ে আছে। অবাক আর আনন্দিত মুখের ভিড়ে কঠিন স্বরে উষা বলে, আমি রাজি না, আপনাকে বিয়ে করব না আমি। মুহূর্তে ঘন অন্ধকার নেমে আসে ইন্তেশারের চেহারায়। এতক্ষণের হাসি মাখা মুখ বদলে যায়। আকস্মিক ধাক্কা ইন্তেশার ঠিক নিতে পারে না। উষাকে আবারও জিজ্ঞেস করে, তুমি কি মজা করছো বেবি গার্ল? মজা করলে কিন্তু খুব খারাপ হবে। না, আমি কোনো মজা করিনি। ইন্তেশার বলে, আমায় ভালোবাসো না রূপাঞ্জল? না, ভালোবাসি না আমি আপনাকে। ইন্তেশার উঠে দাঁড়ায়। মুহূর্তে নিজেদের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে ফেলে। আশেপাশের কোনো দিকে না তাকিয়ে উষাকে জড়িয়ে ধরে নিজের বুকে। ইন্তেশার বুঝতে পারছে না ভেতরে কিভাবে আগুন জ্বলে উঠেছে, রক্তক্ষরণ হচ্ছে। উষার ভালোবাসি না শব্দটা সে সহ্য করতে পারছে না। তবুও দুই হাতে উষাকে শক্ত করে চেপে ধরে আকুতি ভরা স্বরে বলে, এই উষা, তুমি কি আমার ভেতরের হাহাকার শুনতে পাচ্ছ না? আমার রক্তক্ষরণ হচ্ছে বুকে। তুমি রাগ করেছ? নিজের পরিচয় গোপন করার শাস্তি দিচ্ছ? উষা তখনও নির্বিকার। ওর ওষ্ঠ ইন্তেশারের বুকে গিয়ে ঠেকছে। গোলাপি রঙা ঠোঁটের দাগ সেখানে জমছে। উষা, সত্যি করে বলো, তুমি আমায় ভালোবাসো না? না, বাসি না। উষা চিৎকার করে কেঁদে ওঠে। তখনও ইন্তেশার উষাকে বুকে চেপে ধরে আছে। উষা বলে ওঠে, ছাড়ুন, যেতে দিন আমাকে। ইন্তেশার বলে, তুমি মিথ্যা কথা বলছো। তোমার চোখ বলছে তুমি আমাকে ভালোবাসো। যেতে দিন দয়া করে। ইন্তেশার হঠাৎ উষাকে ছেড়ে দেয়, যেন সমস্ত আকুলতা হঠাৎ ভেঙে পড়েছে। কিন্তু ভেতরে আগুনের মতো জ্বলে ওঠা যন্ত্রণা অব্যাহত। উষা মুক্ত হতেই কাঁপতে কাঁপতে দুহাত দিয়ে বুক চেপে গভীর শ্বাস নিতে থাকে। চুল এলোমেলো হয়ে মুখের ওপর পড়েছে। চোখের কোণে জমে থাকা অশ্রু গাল গড়িয়ে পড়ে। বুকের ভেতর জমে থাকা হাহাকার উষার নিঃশ্বাসের সঙ্গে মিশে যায়। উষার ঠোঁট নড়ছে, অথচ কোনো শব্দ বের হচ্ছে না। যেই ভালোবাসা ভেতরে নদীর মতো বইছে, সেটা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে আটকানো। অশ্রুর স্রোতে ধরা পড়ছে সেই অপ্রকাশিত সত্য। তবুও ঠোঁট শক্ত করে চেপে ধরে উষা অস্বীকার করে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ইন্তেশার স্থির দাঁড়িয়ে এক দৃষ্টিতে উষার দিকে তাকিয়ে থাকে। চোখের ভেতরে আগুন আর বেদনার অদ্ভুত মিশ্রণ। প্রতিটি মুহূর্তে একটাই প্রশ্ন জ্বলে ওঠে, যদি ভালোবাসো তবে বলছো না কেন? দুজনের মাঝখানে নীরবতা আরও তীব্র হয়ে ওঠে। উষার চোখে জমে থাকা অশ্রু যেন উত্তর দিতে চাচ্ছে, কিন্তু ঠোঁট নিঃশব্দ। ভালোবাসা আছে, প্রবল আছে, তবুও মায়ের ভয়, সমাজের বাঁধন, অজানা আতঙ্ক উষার কণ্ঠকে রোধ করে রেখেছে। অন্যদিকে ইন্তেশারের বুকের ভেতর শুধুই আগুনের মতো দহন, ভালোবাসার জন্য আকুলতা, কিন্তু সে ভালোবাসা ছুঁতে না পারার অসহায়তা। দুজন দাঁড়িয়ে আছে মুখোমুখি, কিন্তু তাদের মাঝখানে অদৃশ্য দেয়াল। সেই দেয়ালেই বন্দী রয়ে গেল তাদের অপ্রকাশিত অনুভূতির আর্তনাদ। দুফোঁটা পানি ইন্তেশারের চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে। শক্তপোক্ত পুরুষটা অস্পষ্টভাবে বলে, তারপর যখন অনুভব করলাম তোমাকে ভালোবাসি, ভেবেছিলাম হয়তো এবার সব কিছু হবে বসন্তের মতো। তবে দমকা হাওয়ার মতো তুমি হারিয়ে গেলে 8টা বছর পর। আপন করেছি একতরফা শরৎ, বর্ষা, বসন্ত। বারবার চেষ্টা করেছি তোমাকে খুঁজে পেতে। অবশেষে একতরফা 8টা শরৎকাল কাটিয়ে খুঁজে পেলাম তোমাকে। অথচ দেখো, তুমি আমায় তাড়িয়ে দিতে উদ্বিগ্ন। আমাকে ভালোবাসো না বলে চিৎকার করছ, কিন্তু তোমার চোখে আমার জন্য স্পষ্ট ভালোবাসা। তাহলে কি চোখের ভাষা হার মানল? ইন্তেশার এক মুহূর্তও সময় নষ্ট করে না। রুপটপের ওপরে দাঁড়িয়ে হাতে ধরা রক্তলাল গোলাপের তোড়া ধীর ধাপে এগোতে থাকে। বাতাস হালকা ছুঁয়ে যাচ্ছে, কিন্তু পা অটল, ধীর অথচ দৃঢ়। অন্যদিকে উষা পেছনে দাঁড়িয়ে ইন্তেশারের চলে যাওয়া দেখছে। ধীর ধাপে চলার ছন্দ সবকিছু উষার হৃদয়ে ছাপ ফেলে। হঠাৎ উষা আকস্মিকভাবে দুলে ওঠে। মুহূর্তে ফ্লোরের ওপর লুটিয়ে পড়ে। শ্বাস নিতে চেষ্টা করছে, কিন্তু সারা শরীর কাঁপছে। চোখে অশ্রু, মুখ লাল, হৃদয় উল্টো পাল্টা। জ্ঞান হারিয়ে ফেলেছে উষা। দূরে দাঁড়িয়ে থাকা আন্নি, মারোয়া ও মুমু দৌড়ে ছুটে আসে। আন্নি কেঁদে ওঠে হু হু করে। শক্ত করে উষার নিস্তেজ শরীর আঁকড়ে ধরে। নুহান দৌড়ে এগিয়ে আসে পানির জন্য। একসময় রুপটপের কোণে দাঁড়িয়ে থাকা রাফাত ইন্তেশারের পেছনে ছুটে যায়, কিন্তু যতক্ষণে সে ইন্তেশারকে থামাতে চাইবে, ততক্ষণ ইন্তেশার ধীর ধাপে নামতে নামতে হোটেলের বাইরে চলে গেছে। দূরে দাঁড়িয়ে থাকা স্বাধীনের ফোন ভাইব্রেট করে। অন্ধকার কোণায় গা ঢাকা দিয়ে সে চোরা হাসি হেসে কল রিসিভ করে ফিসফিসিয়ে বলে, সব শুরু হয়ে গেছে মিস্টার রায়ান। মেয়েটা অজ্ঞান, এখন ডাক্তারকে শেষ করার পালা। ফোনের ওপাশ থেকে রায়ানের কণ্ঠ ভেসে আসে, তীব্র শীতলতায় ভরা। ভালো,
এবার সময় হয়েছে দাবার খেলাটা চেকমেট নিয়ে যাওয়ার। স্বাধীন চোখ তুলে দূরে ইন্তেশারের চলার ভঙ্গি দেখে নিচু স্বরে বিড়বিড় করে, আজ রাতেই শেষ ডাক্তার সাহেব, আজ শুধু ভালোবাসা ভাঙবে না, রক্তও ঝরবে। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে, আগুন জলেও পড়লাম আমি, দিলাম তাতে ঝাঁপ, তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। ধীর স্বরে 4টে লাইন গেয়ে ওঠে ইন্তেশার। গান শেষ হতেই বজ্রডাক প্রতিধ্বনিত হয়ে আছড়ে পড়ে ধরণীতে। প্রকৃতি ভয়ঙ্কর রূপে তাণ্ডব চালাতে ব্যস্ত। ঝিরিঝিরি বৃষ্টি এখন রূপ নিয়েছে ঝুম বৃষ্টিতে। অন্ধকার রাত যেন প্রকৃতির সাথে তাল মিলিয়ে নিজেদের সমস্ত গুণ দেখাতে ব্যস্ত। এদিকে সতর্কতার সাথে গাড়ির মোড় ঘুরিয়ে নেয় ইন্তেশার। ফুল স্পিডে মহাসড়কে দাপটের সাথে ছুটে চলছে কুচকুচে কালো গাড়িটা। কোনোয়ের উপরিভাগের শার্টের হাতাটা অনেক আগেই গুটিয়ে নিয়েছে। ব্যাকসিটে অবহেলায় পড়ে আছে রক্তলাল গোলাপের তোড়া। ফ্রন্ট সিটে রাখা ফোনটা বারবার ভাইব্রেট করছে, কিন্তু সেই দিকে কোনো খেয়াল নেই হৃদয় ভাঙা পুরুষটার। চারপাশে সবকিছু এই মুহূর্তে বৃথা লাগছে ইন্তেশারের কাছে। যার চোখে স্পষ্ট ভালোবাসা, সে কিভাবে পারল তাকে না করতে? উষা কি বুঝতে পারছে এই দহন? না, আর ভাবতে পারে না কিছুই ইন্তেশার। হাত দুটো শক্ত করে স্টিয়ারিংয়ে চেপে রেখেছে, অথচ শক্ত হৃদয়ের পুরুষটার হাত দুটো কাঁপছে অস্থিরতায়। চোখ আবারও ঝাপসা হয়ে ওঠে। বাম হাতের কবজি দিয়ে চোখ মুছে নেয় ইন্তেশার। তারপর আবারও মনোযোগ দেয় রাস্তায়। কোথায় যাবে, কতদূর যাবে, এর কোনো নিশ্চয়তা নেই। শুধু এইটুকু মন বলছে চলতে থাক। এমন সময় ফোনটা আবারও কেঁপে উঠল। এক পলক তাকায় ইন্তেশার, তারপর আবারও মুখ ফিরিয়ে নেয়। অন্যদিকে ওর ঠিক পেছনে আরেকটা গাড়ি এগিয়ে আসছে। সেদিকে কোনো খেয়াল নেই ইন্তেশারের। গাড়ি ড্রাইভ করছে রাহাত, আর ওর পাশের সিটে নুহান ব্যস্ত হাতে কল করছে ইন্তেশারের নম্বরে। অনেক কষ্টে লোকেশন ট্রেস করে রাফাতও পিছু নিয়েছে। সে বিষয়ে অবগত নয় ইন্তেশার। এদিকে ব্যাকসিটে আন্নি ও মারোয়ার মাঝখানে উষা কেমন নির্জীবভাবে বসে আছে, যেন অনুভূতিহীন। অন্যদিকে ইন্তেশার কল রিসিভ না করলে চিন্তিত হয়ে নুহান কায়দা করে একটা SMS পাঠিয়ে দেয় নম্বরে। কি SMS তা অজানাই থেকে যায়। এইদিকে গাড়ি ছুটছে নিরন্তর। কাঁচে জমা বৃষ্টির ফোঁটায় রাস্তা ঝলসে উঠছে। হেডলাইটগুলো যেন বিচ্ছুরিত নক্ষত্র। উইন্ডোশিল্ডের হুইপার ভাঙা ঢেউ কাটাতে পারছে না। শহরের বাতিগুলো ভাসমান চোখে রক্তালি নীল ধূসর হয়ে মিশে যাচ্ছে। ইন্তেশারের হাতে ধরা স্টিয়ারিং আর শক্ত চোয়াল সামনে তাকিয়ে আছে। এমন সময় ফোনে টুটটুট শব্দে নোটিফিকেশন ঢোকে। বাম হাতে সেটা দেখে ইন্তেশারের মুখে দুশ্চিন্তার ছাপ ভেসে ওঠে। গাড়ি থামানোর চেষ্টা করে ইন্তেশার, কিন্তু মুহূর্তেই টায়ার ভিজে রাস্তার উপর গ্রিপ হারায়। ধাক্কা, চাকা স্কিড করতে থাকে। সামনে বাঘ যেন মৃত্যুর ফাঁদ। ব্রেক চাপতে থাকে ইন্তেশার, কিন্তু প্রবল বৃষ্টি প্রতিহত করে সব চেষ্টা। কাঁচের ওপর পানির ফোঁটা পাতলা নকশা আঁকছে। গাড়ি হেলে যাচ্ছে একপাশে। স্পন্দিত মুহূর্তে হেডলাইটের আলো বরাবর ঝলসে ওঠে। আকাশ কেঁপে ওঠে বর্জ্য গর্জনে। বিদ্যুতের চমক চোখ ধা দিয়ে দেয়। গাড়ি স্লাইড করতে থাকে বাঁকের ধারে। এমন সময় ইন্তেশারের ঝাপসা চোখের সামনে উষার মুখ ভেসে ওঠে। কেন উঠে আসছে বুঝতে পারছে না। বারবার দরজা খুলতে চায়, কিন্তু লক কোনোভাবেই যেন খুলছে না। ধাক্কা দিতে থাকে কাঁচের জানালায়, তবে একটুও জানালা খুলছে না। শেষবারের মতো ইন্তেশার সজোরে পা দিয়ে লাথি মারে। সেবারেও ঠিক কিছু হয় না। হঠাৎ আকস্মিকভাবে ইন্তেশারের ঠোঁটে খেলে যায় এক চিলতে হাসি। আর সেই মুহূর্তেই গাড়িটা সোজা গিয়ে ধাক্কা খায় রোড সাইডের পিলারে। মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে আছড়ে পড়ে। গাড়ির ভেতর থেকে ধোঁয়ার সাদা কুণ্ডলি উঠতে থাকে। আকাশ কাঁপিয়ে আবারও বজ্রডাক। বাতাসে জ্বলে ওঠা গন্ধ। ইন্তেশারের দৃষ্টি ঘোলাটে হয়ে আসে। চোখের সামনে অচেনা অন্ধকার নেমে আসে। বুকের ভেতর থেকে ধুকপুক শব্দ থেমে আসতে থাকে। রক্তচাপ কমে যাচ্ছে দ্রুত। চেষ্টা করে স্টিয়ারিং সরিয়ে দেহটা বের করতে, কিন্তু হাত আটকে যায় কাচের টুকরোয়। চারপাশে এক গভীর নিস্তব্ধতা। মাথায় ঘোর, কানে বজ্রের কণ্ঠ, আর ঝুমধারার বৃষ্টির তীব্র শব্দ। ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে ইন্তেশারের সব কিছু। জীর্ণশীর্ণ রোগীর মতো কাঁপছে উষা। ঝুম বৃষ্টির ছিটাতে শরীর ভিজে একাকার হয়ে আছে, কিন্তু সেই দিকে কোনো হেলদোল নেই মেয়েটার। দাঁড়িয়ে আছে স্তব্ধ পাথরের মতো অবশ দেহে। অক্ষিযুগল নিবদ্ধ সামনের দিকে চূর্ণ বিচূর্ণ রক্তমাখা সেই গাড়িটার দিকে। দৃষ্টি এতটাই অচঞ্চল যেন মনে হয় চোখের পলক ফেলার ক্ষমতাটুকু যেন হারিয়ে ফেলেছে। এক ফোঁটা দু ফোঁটা নয়, অবিরাম গড়িয়ে পড়ছে পানি। বোঝা দেয় কোনটা বৃষ্টির ফোঁটা আর কোনটা উষার নয়ন জল। ভিজে যাওয়া মুখমণ্ডলে তীব্র যন্ত্রণার রেখা স্পষ্ট হয়ে আছে। বুকের ভেতর থেকে উঠতে থাকা কান্না
গলায় আটকে গিয়ে যেন দম বন্ধ করে দিচ্ছে। চারপাশে শূন্যতা, নির্জীবতা, রাতের অন্ধকার আর ঝুম বৃষ্টি মিলেমিশে এক ভয়াল আবহ তৈরি করেছে। চারপাশে কোনো মানুষের অস্তিত্ব নেই, আছে শুধু মৃত্যুর হাহাকার আর ধ্বংসের মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকা ভাঙাচোরা গাড়িটা। হঠাৎই ফেটে পড়ল উষার কণ্ঠ। বুক ভাঙা চিৎকারে কেঁপে ওঠে চারদিকে। সেই চিৎকারে শিরদাঁড়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেল আন্নিদের। ভয়ার্ত দৃষ্টিতে একে অন্যের দিকে তাকায় ওরা। তারপর ছুটে গিয়ে জড়িয়ে ধরে উষাকে শক্ত বাহুবন্ধনে। কাঁপতে থাকা মেয়েটাকে বুকে আগলে নিল আন্নি। এদিকে রাফাত দিশেহারা মানুষের মতো দৌড়ে যাচ্ছে ফাঁকা রাস্তায়। বুকের ভেতর আগুন জ্বলছে। প্রাণপ্রিয় বন্ধু ইন্তেশার চাপা পড়ে আছে সেই গাড়ির নিচে। বন্ধুর করুণ অবস্থায় কলিজায় যেন চির ধরে যাচ্ছে রাফাতের। চোখে পানি, কণ্ঠে আর্তনাদ, তবুও দৌড়ে চলছে। রাফাতের পেছনে নুহানো প্রাণপণে ছুটে আসছে। খুব দ্রুত কিছু করতে হবে, নইলে হয়তো আর কোনো সুযোগ থাকবে না। চারপাশে বৃষ্টির তীব্র শব্দ, বিদ্যুতের বজ্র ডাক আর গাড়ির ভাঙাচোরা অবয়ব যেন সবাইকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে, ভেতরের মানুষটা আদৌ বেঁচে আছে তো? এদিকে উষা ছাড়া পাওয়ার জন্য হাঁসফাঁস শুরু করেছে। আন্নিদের দিকে চেয়ে করুণ স্বরে আর্তনাদ করছে, ছাড় আমাকে, আমার রেডচেরি কষ্ট পাচ্ছে, ওনার ব্যথা হচ্ছে ভীষণ, আমি অনুভব করতে পারছি। মারোয়া, ওনাকে বল তোরা, আমি তাকে ভীষণ ভালোবাসি, ভীষণ। সবার ঊর্ধ্বে যেতে হলেও আমি উনার। ডাক্তার সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? আমি ভালোবাসি আপনাকে, আমাকে যেতে দে, উনি ডাকছে আমায়। বুকের মধ্যে উষার মাথাটা আরও চেপে ধরল আন্নি। কান্নারত অবস্থায় আশ্বস্ত করে বলল, গাড়ির অবস্থা সংকটজনক উষা, যে কোনো সময় আগুন ধরতে পারে। রাফাত ভাইয়া গেছে, উনি ঠিক ইন্তেশার ভাইয়াকে বের করে আনবে। তুই প্লিজ শান্ত হ, কান্না করা বন্ধ কর। আমি যাব উনার কাছে, উনি আমার উপর অভিমান করেছে আন্নি, আমার জন্য এত কিছু হয়েছে। আজ উনার কিছু হয়ে গেলে আমি বাঁচব না, মরে যাব। রাফাত আর নুহান ততক্ষণে দৌড়ে গিয়ে থমকে দাঁড়ায়। চারপাশে ছড়িয়ে আছে রক্তের দাগ। ঝুম বৃষ্টির প্রবল ধারায় সেই রক্ত ধুয়ে গড়িয়ে যাচ্ছে রাস্তায়, তবুও লালচে আভা মুছছে না। রাতের আধারে রক্ত আর বৃষ্টির মিশ্রণ পুরো দৃশ্যটাকে আরও ভয়াল আর বিভীষিকাময় করে তুলেছে। এইদিকে রাফাত হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল গাড়ির পাশে। কাঁপতে থাকা আঙুল দিয়ে উকি দিতেই বুক কেঁপে ওঠে। শরীর জুড়ে হিমশীতলতা নেমে এলো এক নিমিষেই। ইন্তেশার চোখ বন্ধ করে নিথর হয়ে আছে, কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। বুকে, হাতে, কাঁধে কাছের তীক্ষ্ণ টুকরোগুলো গেঁথে আছে নির্মমভাবে। রাফাতের নিঃশ্বাস যেন গলায় আটকে গেল। কাপা হাতে অর্ধভাঙা জানালার ফাঁক দিয়ে ভেতরে ঢুকিয়ে চেক করল ইন্তেশারের শ্বাস। বুকের ভেতর বিদীর্ণ যন্ত্রণা নিয়ে টের পেল শ্বাস চলছে, কিন্তু কত ধীর, কত দুর্বল। হাতের পালসও ক্ষীণ হয়ে আসছে। রাফাতের চোখ ভিজে ওঠে। বন্ধুর মুখ পানে চেয়ে ডাকতে থাকে, ইনু, চোখ খোল, দয়া কর আমার ওপর, আমাদের ওপর তাকা না ভাই, আমাদের দিকে তাকা একবার। তোর উষা এসেছে, কাঁদছে, কাঁদছে তোকে কষ্ট দিয়ে। না তাকালে আমি কিন্তু চলে যাব ইন্তেশার। এই ইন্তেশার। আতঙ্ক আর ভালোবাসার মিশ্রণে কণ্ঠ ভেঙে এলো রাফাতের। দ্রুত নুহানের সাহায্য নিল। দুজনে মিলে সর্বোচ্চ শক্তি দিয়ে গাড়ির দরজা ভেঙে ফেলল। বৃষ্টিতে সবকিছু ভিজে যাওয়ায় হাতে রক্ত লেগে পিচ্ছিল হয়ে উঠেছিল, তবুও থামে না দুজন। অবশেষে নির্জীব দেহটাকে সতর্কতার সাথে টেনে বের করে আনলো রাফাত। ইন্তেশারের শরীর তখনও রক্তে ভিজে একাকার। বৃষ্টির ধারা সেই রক্ত ধুয়ে দিলেও মুছে দিতে পারছে না মৃত্যুর গন্ধ। ঠিক তখনই গাড়ির একপাশ থেকে ফুয়েল লিক হতে শুরু করেছে। অজান্তেই বিপদের ঘণ্টা বেজে উঠেছে, কিন্তু কারো সেই দিকে খেয়াল নেই। হঠাৎই দূর থেকে দম ফাটানো এক চিৎকার শোনা গেল। বৃষ্টিকে ভেদ করে ছুটে এলো উষা। ওর চোখে পানি, মুখে আতঙ্ক, দেহে জ্বরগ্রস্ত কাঁপুনি। উষা পাগলের মতো ছুটে গিয়ে রাফাতের হাত থেকে ইন্তেশারকে ছিনিয়ে নিল। এক মুহূর্তে ইন্তেশারের মাথাটা নিজের কোলের ওপর রাখল। ডাক্তার সাহেব, উঠুন প্লিজ, আমার দিকে তাকান, আমি এসেছি, আপনার উষা এসেছে। উষার বুকের ভেতর থেকে উঠে আসা আর্তনাদ। কাঁপতে থাকা আঙুল দিয়ে ইন্তেশারের রক্তমাখা মুখ ছুঁয়ে দিল। নিজের ওড়না দিয়ে তড়িঘড়ি করে রক্ত মুছতে লাগলো, অথচ রক্ত আরও গড়িয়ে পড়ছে। আপনি তো বলেছিলেন আমায় ছেড়ে যাবেন না, তবে আজ এমন করছেন কেন? আমি সহ্য করতে পারছি না, আমার কষ্ট হচ্ছে রেডচেরি, উঠুন না। গাড়ির ভেতরে জমে থাকা ফুয়েলের গন্ধ তীব্র হচ্ছে, যে কোনো মুহূর্তে আগুন জ্বলে উঠতে পারে। আর এইদিকে উষা ফিসফিস করে বলে, রেডচেরি শুনুন, আমি আপনাকে ভালোবাসি, প্রাণপণ ভালোবাসি। আজ যদি আপনি আমার হাত ছেড়ে যান, আমিও ভীষণ অভিমান করে হারিয়ে যাব, একদম পিঙ্কি প্রমিস। সবাইকে অবাক করে দিয়ে হঠাৎই ইন্তেশার কেঁপে ওঠে। উষা খুশি মনে ইন্তেশারকে ডাকতে যেতেই খেয়াল করে ইন্তেশারের শরীর ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। খুব খুব করে জোরে কেশে উঠতেই মুখ দিয়ে তাজা রক্ত ঝরতে শুরু করে।
রাফাত দ্রুত ইন্তেশারের পালস চেক করে, আর চেক করা মাত্রই 2 চোখ বড় বড় করে পিছিয়ে যায় রাফাত। ইন্তেশারের নিঃশ্বাস প্রশ্বাস থেমে গেছে। রাফাতের পিছিয়ে যাওয়াতে যা বোঝার বুঝে নেয় সবাই। এদিকে উষা উন্মত্ত হয়ে ইন্তেশারের সারা মুখে একরাশ চুম্বন ঢেলে দেয়। উষা ধাক্কা দিয়ে টানতে চাইলে ইন্তেশার সোজা অচেতন অবস্থায় আরও শক্ত করে হাত আগলা করে ধরে। উষা নিজের রক্তমাখা হাতটা বৃষ্টিতে বাড়িয়ে চিৎকার করে ওঠে, আল্লাহ, বৃষ্টি ছুঁয়ে যদি দোয়া মঞ্জুর হয় তাহলে আজ আমার দোয়া কবুল করো। ফিরিয়ে দাও আমার রেড চেরিকে। আমার আয়ু নিয়ে তবু ওনার জীবন দাও। আমি সহ্য করব না ওনাকে বাঁচতে না দেখলে। বলো, আমি কিভাবে বেঁচে থাকব? যাকে এতটা ভালোবাসি তাকেই আমি হারাবো? আমার জীবনের বদলে ওর জীবন চাইছি। দাও আমাকে খোদা, ওনার শরীরকে আবারও শ্বাস দাও। চারিদিকে ফিনাইলের তীব্র গন্ধ এসে নাকে লাগছে। পরিবেশ আপাতত শান্ত। শাহ আলম নিবাস সহ শান্তি মঞ্জিলের সবাই উপস্থিত হাসপাতালে। কিছুক্ষণ আগেই ইন্তেশারের অপারেশন শেষ হয়েছে। এখন তাকে অবজারভেশনে রেখেছে ডাক্তার। অপারেশন সফল হলেও সবার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। ইন্তেশারের হেড ইনজুরির ক্ষত গুরুতর। বাঁ পা সম্পূর্ণ প্লাস্টারে মোড়ানো। গাড়ির নিচে চাপা পড়াই হাড় ভেঙে গেছে। ডাক্তার জানিয়েছে ইন্তেশার এখন কোমায় আছে, তবে নিশ্চিত করে বলেছেন যে কোনো সময় জ্ঞান ফিরতে পারে, আবার নাও ফিরতে পারে। বেডে শিফট করা হয়েছে একটু আগে, এখনও স্যালাইন চলছে। ভিজিটিং আওয়ার এখনও দেওয়া হয়নি। ইন্তেশারকে ঢাকা মেডিকেলে নেওয়ার কথা থাকলেও ইমন সাহেবের জোরাজোরিতে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এইদিকে সানা বেগম ছেলের শোকে কাঁদতে কাঁদতে 2 বার জ্ঞান হারিয়েছেন। এখন স্বামীর কাঁধে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে আছেন। পুরো 4র্থ ফ্লোর ভর্তি হয়ে গেছে লোকজনে। ইস্তিয়াক সহ অহনাও বেশ চিন্তিত। অহনার 6 মাস চলছে। পেটটা অনেকটাই উঁচু, নড়াচড়াই কষ্ট হয়। তবুও ভাই সমতুল্য দেবরের অ্যাক্সিডেন্টের খবর শুনে ছুটে এসেছে। একই সাথে শাহ আলম নিবাসের আনোয়ার সাহেব, ইয়ানুর এবং তাদের সহধর্মিনীরাও হাজির হয়েছে। দূরের দেয়ালে হেলান দিয়ে শূন্যে তাকিয়ে আছে রাফাত। তার সাথে নুহান, মারোয়া আর আন্নি। মুমুকে অনেক আগেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, রাত বেশি হয় চিন্তা করবে বলে। সবার চেহারায় এখন স্পষ্ট স্বস্তি। ইন্তেশার যে বেঁচে আছে এইটাই অনেক। এমন সময় হিংস্র চেহারায় রিন্তি এগিয়ে আসে উষার দিকে। তখনও উষা ফ্লোরে মাথা হাঁটুতে ঠেকিয়ে চোখ বন্ধ করে বসে আছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই রিন্তি শক্ত করে উষার হাত চেপে ধরে। মুহূর্ত নষ্ট না করে সজোরে একটা থাপ্পড় মেরে বসে। ধাক্কায় উষা ফ্লোরে হুমড়ি খেয়ে পড়ে যায়। রিন্তি চিৎকার করে শাসিয়ে বলে, শুধুমাত্র তোমার জন্য আজ খান পরিবারের ছেলে মরতে বসেছে। নিজেকে কি ভাবো তুমি? তোমার সাহস দেখে অবাক হচ্ছি। রিন্তি আবারও তেড়ে আসতেই ইমন সাহেব বাধা দেন। ইন্তেশার আর উষার ব্যাপারটা অ্যাক্সিডেন্টের পর ফাঁস হয়ে গেছে, সেই সূত্রেই ক্ষোভ ঝেড়ে নিচ্ছে রিন্তি। এইদিকে আন্নি আর মারোয়া দৌড়ে এসে উষার ক্লান্ত দেহটা টেনে দাঁড় করায়। উষানি আলম শুধু মেয়ের দিকে তাকিয়ে থাকে, কিছু বলার সাহস পায় না। রিন্তি আবারও কিছু বলতে যেতেই শাসিয়ে থামিয়ে দেয় ইস্তিয়াক। চতুর ইস্তিয়াক বুঝতে দেরি করে না রিন্তি ইন্তেশারকে পছন্দ করে। তবে যাই হোক, সে কোনোভাবেই উষাকে তার ছোট ভাইয়ের অবর্তমানে কষ্ট পেতে দেবে না। আর না ইস্তিয়াক মনে করে এই অ্যাক্সিডেন্টের পেছনে উষার হাত রয়েছে। যা হয়েছে সবই বিধাতার লিখন। নিজের সীমা অতিক্রম করো না রিন্তি। তুমি আমাদের পরিবারের মেয়ে হলেও একটুও ছাড় পাবে না। উষা যে এসবের কারণ নয় সেটা তুমি ভালো করেই জানো। ব্যক্তিগত আক্রোশ থেকে ওকে আঘাত করা বন্ধ করো। তোমার কপাল ভালো, ইন্তেশার এখন কমায় আছে। জেগে থাকলে হয়তো চটটা দ্বিগুণ ফেরত দিত। কিন্তু ভাইয়া, আর একটা কথাও নয়। এমন সময় ডাক্তার এগিয়ে আসে। ইমন সাহেবকে উদ্দেশ্য করে বলে, মিস্টার খান, চাইলে রোগীর সাথে দেখা করতে পারেন, তবে 2 জনের বেশি যাওয়া যাবে না। আর দয়া করে রোগীর কাছে গিয়ে কেউ উত্তেজনামূলক কথা বলবেন না। তৎক্ষণাৎ সবার মধ্যে তোড়জোড় শুরু হয় ভিজিট করার। ঠিক হলো প্রথমবার সবাই একসাথে যাবে উষা ছাড়া। দ্বিতীয়বার উষাকে পাঠানো হবে, যাতে তাদের প্রাইভেসি থাকে। কেবিনে ঢুকতেই সানা বেগম হু হু করে কেঁদে ওঠেন। ছেলের সারা শরীরে ক্ষত, ব্যান্ডেজ, প্লাস্টার। কলিজার টুকরো আজ মৃত্যুর সাথে লড়াই করছে। কখন ছেলের জ্ঞান ফিরবে কেউ জানে না, সব অনিশ্চিত। সানা বেগম কাঁপা কাঁপা হাতে খুব সাবধানে ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর মুখটা সামান্য নামিয়ে মমতায় ভরা একটা চুমু বসিয়ে দেন কপালে। একে একে সবাই চোখ ভরে দেখে ইন্তেশারকে। মন ভরে প্রার্থনা করে সুস্থতা কামনা করে। অনেকটা সময় পার হয়ে গেলে ইস্তিয়াক সবার উদ্দেশ্যে বলে, এবার চলো, অনেকটা সময় হয়ে গেছে। এবার উষা আসবে। জানি মেয়েটা বাইরে নিশ্চয়ই কাঁদছে, নিজেকে এসবের জন্য দায়ী করছে। ওঠো, চলো ফার্স্ট। কথা মতো সবাই বাইরে বেরিয়ে যায়। বাইরে তখন উষা নিশ্চুপ বসে আছে, চোখে চিকচিক করছে পানি। এমন সময় সে অনুভব করে মাথার উপর কারো হাত। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে দেখে মিসেস খান। সানা বেগম হাত সরিয়ে
উষার হাত ধরে স্নেহভরা কণ্ঠে বলেন, নিজেকে এসবের জন্য দায়ী করো না মা। কোনো ভুল বোঝাবুঝি হলে নিজেরা ঠিক করে নেবে। আমার ছেলেটা তোমায় পাগলের মতো ভালোবাসে, তাকে আর কষ্ট দিও না। জানি না কবে জ্ঞান ফিরবে, তবে আমি চাই তুমি তাকে আপন করে নাও। পরিবারের চিন্তা করো না, তার দায়িত্ব আমাদের। এখন যাও, দেখা করে এসো। তখন থেকে এক দণ্ড শান্তিতে বসতে পারছো না তুমি। কান্না থামাও মেয়ে, যাও তোমার ডাক্তার সাহেবের কাছে যাও। কিন্তু আন্টি, কোনো কিন্তু নয়, যাও। উষা ধীরে দাঁড়ায়। রক্তমাখা হাত শুকিয়ে গেছে, জামার বিভিন্ন অংশে রক্তের দাগ। কাঁপা কাঁপা পা ফেলে ধীর গতিতে এগোতে থাকে। মনে হয় বুকটা আজ লাফাচ্ছে, যেন ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। সবাই যতই বলুক উষা যে দায়ী নয়, তবে উষা জানে আসল কারণ সে নিজেই। না মায়ের কথা ভেবে প্রত্যাখ্যান করত, আর না ইন্তেশারের অ্যাক্সিডেন্ট হতো। লোকটা এখন কোমায়, কবে জ্ঞান ফিরবে ঠিক নেই। এইসব ভাবনার মাঝেই উষা কেবিনে ঢোকে। সামনে তাকাতেই গা শিরশির করে ওঠে, অজান্তেই চোখ থেকে ফোঁটা গড়িয়ে পড়ে। বুকের ভেতর হাহাকার জমে যায়, আর সেই দৃশ্য সইতে না পেরে মাথা ঘোরে। ইন্তেশারের বেডের পাশে বসে আছে উষা, চোখ দুটো লাল। এলোমেলো হাতে শক্ত করে ধরে রেখেছে ইন্তেশারের ঠান্ডা আঙুলগুলো। সারা গায়ে প্লাস্টার, লাল ফ্যাকাশে মুখটা এখন ভীষণ শান্ত। উষা ধীরে ধীরে মাথা নোয়ায় এবং শিগগিরই রেডচেরির ঠোঁটে কোমল চুম্বন দেয়। কণ্ঠ কাঁপছে। উষা ফিসফিস করে বলছে, আপনি আমার কাছে থাকলে পৃথিবী ঠিক থাকে। ওইখানটা, বুকে ইশারা করে উষা। আপনি এখানে থাকেন অসভ্য ডাক্তার, শুধু একবার চোখটা খুলুন, আমার দিকে তাকান। উষা হাত বাড়িয়ে ইন্তেশারের কপালে নরম করে হাত বুলিয়ে দেয়, আঙুলে ঠোঁট মেখে ধরে। ইন্তেশারের কপালের রক্তরঞ্জিত জায়গায় আলতো চুমু দেয়। সেই চুমুটি বেদনাকে নরম করে ক্রন্দনে পরিণত হওয়ার আগেই উষা ধীরে ধীরে আশ্বাস দেয়, এই ভঙ্গিটা কোনো কাগজে লেখা থাকে না, কেবল ভালোবাসাই জানা। শুনতে পাচ্ছেন? উষা বলে, কণ্ঠে কাব্যিক এক অতল মৃদুতা ঘনিয়ে আসে। আমি বলছি, আমি এখানে আছি। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমি আপনার সমস্ত রাতগুলো, সমস্ত আর্তনাদ, সব কষ্ট কাঁধে নেব। সুস্থ হয়ে ফিরে আসুন রেডচেরি। আপনার বউ হব, আপনার আঙুলে আঙুল গুজে পথ চলব। আমি আপনাকে কখনোই ছাড়ব না, কখনোই না ডাক্তার সাহেব। ইন্তেশারের চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। উষা বুঝে ফেলে ওর কথাই শুনতে পারছে ইন্তেশার, তাই আরও কাছে গিয়ে ওর ঠোঁটে এক লম্বা চুমু খায়। যদিও জেগে থাকতো, হতে পারে উষা লজ্জা পেত, চোখ দুটো খিচিয়ে বন্ধ করে রাখত, ঠোঁট কাঁপত। কিন্তু এখন লজ্জার কোনো জায়গা নেই। উষার একমাত্র মনোভাব ইন্তেশারের ব্যথা প্রশমিত করা। একেবারেই যেন সমস্ত দুর্ভোগকে নেভাতে চায় সে। উষা আবারও ইন্তেশারের কাঁচিলা ক্ষতর ধারে ঠোঁট রেখে চুমু খায়। যত্নে হাত আলতো করে বেঁধে ধরে রাখে যেন একটুও ব্যথা না পায়। এরই মধ্যে কেবিনের দরজা খট করে খুলে কেউ প্রবেশ করে। উষার সেই দিকে ন্যূনতম খেয়াল নেই। তার পূর্ণ দৃষ্টি, পূর্ণ হুঁশ, পূর্ণ আকর্ষণ এখন বেডে শায়িত পুরুষটিকে নিয়ে। ঘোর লাগা চোখে ইন্তেশারকে অবলম্বন করছে উষা। আগে কখনো এমনভাবে দেখার সৌভাগ্য হয়নি। শুরু থেকেই লোকটা ওকে জ্বালাতন করত। উষা সেই আক্রোশে দূরে থাকত। তারপর যখন জানতে পারল ইন্তেশারের আসল পরিচয়, তখন উষা অভিমান করে ইন্তেশারকে দূরে ঠেলে দিয়েছে। জেলাসি ফিল করানোর জন্য জিয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। কিন্তু আজ উষার ইচ্ছে করছে বেডে শায়িত মানুষটাকে বুকে টেনে নিতে। উষার সহ্য হয় না ইন্তেশারের এমন দুর্দশা। তাই মায়াভরা দৃষ্টিতে ইন্তেশারের হাত আবারও নিজের হাতে পুরে পরম যত্নে হাতটা চেপে রাখে, যেন কোনো কষ্ট না পায়। ওই সময় একজন আওয়াজ করে, কি করছো? ছেড়ে দাও ওর হাত, আর বাড়ি চলো। এইভাবে পরপুরুষের কাছে থাকলে জিয়ান তোমাকে ভুল বুঝে ফেলবে। উঠে আসো উষা। পেছন ঘুরে উষা তাকাতেই নজরে আসে উষানি আলম। মায়ের দিকে চেয়ে ইন্তেশারের হাতটা আরও শক্ত করে ধরা অবস্থায় উষা হিসিয়ে বলে, কাকে পরপুরুষ বলছো মা? যার সঙ্গে আত্মার টান, সে পরপুরুষ হয় কিভাবে? উষানি কঠোর কণ্ঠে বলে, আবেগে ভেসে যেও না। এইভাবে সম্পর্কে ভাঙন ধরবে আরও। আমি চাই না কোনো ভাঙন ধরুক। উষা এবার উঠে দাঁড়িয়ে মায়ের চোখে চোখ মিলিয়ে কড়া কণ্ঠে বলে, সম্পর্কের বন্ধন তুমি নড়বড়ে করেছ মা। নিজের বোনের কথা ভেবে পেটের সন্তানের ক্ষতি চাও, শুধুমাত্র খালামণি তোমাকে বড় করেছে বলে? উষানি অত্যন্ত রেগে বলে, উষা, বেহায়াপনা করছো তুমি আমার সঙ্গে। উষা তখনই আরও দৃঢ় গলায় বলে, আমাকে বাধ্য করেছ তুমি। উষানি এগিয়ে এসে উষার হাত ধরে টেনে বের করার চেষ্টা করলে উষা হাত ঝট করে ছেড়ে দিয়ে চিৎকার করে ওঠে, তুমি ভীষণ স্বার্থপর মা। কিভাবে পারছো এমন স্বার্থপর আচরণ করতে? একটা মানুষ জীবন মৃত্যুর সাথে লড়াই করছে, আর তুমি আমাকে যেতে বলছো? ওই মানুষটার এমন অবস্থার জন্য তোমার মেয়ে দায়ী মা। তবুও। ঠান্ডা করে একটা শ্বাস নিয়ে উষা আরও বলে, ডাক্তার সাহেব সুস্থ হলে আমি ওনাকেই বিয়ে করছি। যদি সবার ঊর্ধ্বেও যেতে হয় আমি রাজি।
আমার শুধু ওনাকে চাই, আর কিচ্ছু না। এদিকে গভীর রাত, জানালার বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বিদ্যুতের ঝলকানি অন্ধকার ভেদ করে মাঝে মাঝে ঘরটাকে আলোকিত করে তুলছে। সেই আলোয় রায়ানের মুখটা যেন দগ্ধ দানবের মতো লাগছে। রক্তচক্ষু, শ্বাস প্রশ্বাস দ্রুত, ক্রোধে আঙুলগুলো কাঁপছে। হঠাৎ দরজা আঁচড়ে খুলে ভেতরে ঢোকে রায়ান। স্বাধীন টেবিলের পাশে দাঁড়িয়ে সিগারেট ধরাচ্ছিল। অচেনা শব্দে রায়ানের কণ্ঠ গর্জে ওঠে, স্বাধীন। স্বাধীন ধোঁয়া ছাড়ে ধীর গতিতে, এক ফোঁটা ভয় নেই চোখে। কিন্তু রায়ান এগিয়ে এসে কলার চেপে ধরে ঝাঁকাতে থাকে। রায়ানের গলা গর্জে ওঠে, তুই কিভাবে করলি? হ্যাঁ, কিভাবে ব্রেক কেটেছিস? মরবার কথা ছিল ইন্তেশারের, কিন্তু শুনেছিস বেঁচে গেছে, ও বেঁচে গেছে। রাগে রায়ানের চোখ লাল হয়ে উঠেছে, ঠোঁট কাঁপছে, দাঁত ভাঙার মতো চাপা। স্বাধীন তাচ্ছিলের হাসি হেসে গলা ঝেড়ে বলে, সব করেছি মিস্টার রায়ান, আপনি যা বলেছিলেন সব। ব্রেক কেটেছি, ফুয়েল লাইন নষ্ট করেছি, এমনকি রাস্তাটা আমি নিজে খালি করে দিয়েছিলাম। বেঁচে থাকার কোনো রাস্তা ছিল না, হয়তো ওর কপাল ভালো। কপাল? রায়ান থুতু ছুঁড়ে দেয় ফ্লোরে। কপাল বলে কিচ্ছু নেই স্বাধীন, এটা তোকে বোঝায়নি? ভাগ্য বলে কিছু থাকলে আজ আমার শত্রু কেন বেঁচে থাকবে? তুই ব্যর্থ হয়েছিস। রায়ান স্বাধীনকে দেয়ালে ধাক্কা মেরে চেপে ধরে। বজ্রপাতের আলোয় দুজনের ছায়া দেয়ালে বিকৃত দানবের মতো কাঁপতে থাকে। যদিও চোখ খোলে, রায়ানের কণ্ঠ থেমে থেমে কাঁপতে থাকে। যদি আবার শ্বাস নেয়, যদি বেঁচে থাকে, সব শেষ হয়ে যাবে। আমার রাজত্ব, আমার প্রতিশোধ, আমার সব পরিকল্পনা ভেঙে যাবে। স্বাধীন ধীরে ধীরে রায়ানের কবল থেকে মুক্ত হয়। এবার সে ঠান্ডা গলায় মৃত্যুর মতো শীতল স্বরে বলে, আমি ব্যর্থ হইনি। বেঁচে থাকা যদি ওর নিয়তি হয়, তাহলে নিয়তি ভাঙার মতো অন্ধকার তৈরি করতে হবে। রায়ানের ঠোঁটে শয়তানি হাসি ফুটে ওঠে, চোখ দুটো জলজলে লাল হয়ে ওঠে। তারপর গম্ভীর গলায় ফিসফিস করে, শোন স্বাধীন, আমি শপথ করেছি, যতবারই ও বেঁচে ফিরুক, আমি আবার মৃত্যুকে ওর ঘাড়ে চাপিয়ে দেব। একবার নয়, 10 বার নয়, প্রয়োজনে 100 বার। ইন্তেশারের শেষ নিঃশ্বাস আমি নিজের চোখে দেখব। এই পৃথিবীর আলো সে আর কোনোদিন দেখতে পাবে না। বজ্রপাত আবার আকাশ চিরে গর্জে ওঠে। ঘরটা মুহূর্তের জন্য সাদা আলোয় ভরে যায়। দুই মানুষের মুখে আঁকা শয়তানি, দৃঢ়তা রক্তের মতো ঘন হয়ে বাতাসে ছড়িয়ে পড়ে। কেটেছে 2 দিন, ইন্তেশার এখনও কোমায়। জ্ঞান কবে ফিরবে এই নিয়ে সকলের মনে সংশয়। মিসেস খান ছেলের জন্য সারা দিন অশ্রু বিসর্জন দিতে থাকে। সৃষ্টিকর্তার কাছে ছেলের জন্য সুস্থতার দোয়া করতে থাকে। খাওয়া দাওয়া ভুলে নামাজের বিছানায় পড়ে থাকে সারাক্ষণ। তার এইসব কাজে ইমন সাহেব অনেক দুশ্চিন্তা করেন। ওনার সহধর্মিনীর হাই প্রেশার, সেদিকেও ওনার চিন্তার শেষ নেই। একজনের সুস্থতা চেয়ে আর কেউ অসুস্থ হয়ে যাক ইমন সাহেব চান না। স্ত্রীকে বারবার বোঝান, এভাবে ভেঙে পড়লে চলবে না। নিশ্চয়ই ইন্তেশার সুস্থ হবে, তাও খুব দ্রুত। তবে কে শোনে কার কথা? শান্তি মঞ্জিলের বাকি সদস্যদেরও মন মেজাজ কিছুই ঠিক নেই। সবার মধ্যেই এক ধরনের চিন্তা, বিশেষ করে ইস্তিয়াকের। ছোট ভাইকে জীবন দিয়ে ভালোবাসে সে, আর আজ ভাইয়ের এমন অবস্থা কোনোভাবেই মেনে নিতে পারছে না। চোখের কোণে অশ্রু জমে উঠেছে। তবে সে একজন পুরুষ, এত সহজে ছেলেদের কাঁদতে নেই যে। রাইহা, ইমন সাহেব ও রিন্তি বসে আছে খাবার টেবিলে। বাকি সবাই যে যার কাজে বেরিয়ে গেছে। রায়হান সাহেব ভোর সকালে স্ত্রীকে সঙ্গে করে কোথাও বেরিয়েছে, আর ইস্তিয়াক বেরিয়েছে অফিসে। এখন শুধু ইমন সাহেব সহ 4 জন বাড়িতে। নাস্তা সেরে তারাও বেরোবে হাসপাতালে। ইন্তেশার একা আছে, পাশে শুধু রাফাত আপাতত। ছেলেটার রেস্ট দরকার ভেবেই ইমন খান তাড়াহুড়ো করছে। গত রাত থেকে হাসপাতালে ছেলেটা। খাবার টেবিলে বসে ইমন সাহেব বিরক্তি চেপে রাখতে পারলেন না। সানা, তাড়াতাড়ি এসো, পাশে বসো, নাস্তা সেরে নাও। ইন্তেশার একা আছে, ভুলে গেলে চলবে? আর রিন্তি, অহনা কোথায়? বেলা গড়িয়ে যাচ্ছে, অথচ মেয়েটা এখনো মুখে কিছু দেয়নি। বাচ্চার জন্য এভাবে না খেয়ে বসে থাকা ভীষণ অস্বাস্থ্যকর। সেই সময় রান্নাঘর থেকে বেরিয়ে এলো সানা বেগম, হাতে স্যালাড ভর্তি কাঁচের বাটি। চোখে মুখে ক্লান্তি থাকলেও সেটা আড়াল করে বাটিটা টেবিলে রেখে নীরবে স্বামীর পাশে এসে বসেন। এইদিকে ইমন সাহেবের ডাকে উঠে দাঁড়ায় রিন্তি। ওর ভ্রু কুঁচকে গেছে, কারণ অহনার শরীর এখন 6 মাসের ভারে নড়াচড়ায় ভারী হয়ে উঠেছে। সিঁড়ি ভেঙে ওঠানামা করা ওর জন্য ডাক্তার একদম নিষেধ করে দিয়েছে। এমন অবস্থায় একা নামা তো দূরের কথা, অহনার পাশে কারো না কারো সাহায্য সবসময় থাকা চাই। রায়হা ধীর পায়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়, মনে মনে বিড়বিড় করে, বিরক্তিকর যত সব। বাচ্চার জন্য এতটুকু সচেতন হওয়া দরকার, সেটাও পারছে না, ঢং। ততক্ষণে টেবিলে বসা ইমন সাহেব থমথমে কণ্ঠে আবারও বললেন, এইসব হেলাফেলা একেবারেই চলবে না। অহনাকে বলো নিয়ম করে চলা শিখতে হবে। আমাদের দায়িত্ব শুধু বাচ্চাটাকেই নয়, মায়ের সুস্থতাকেও আগলে রাখা। ওইদিকে ওপরের ঘরে বসে আছে অহনা।
জানালার পাশে বসে কাচের ফাঁক দিয়ে রোদের হালকা আলো ঘরে ছড়িয়ে পড়ছে। এক হাতে নিজের ভারী হয়ে ওঠা পেটটা আলতো ছুঁয়ে থাকে। বুকের ভেতর অদ্ভুত এক ক্লান্তি আর অস্থিরতা। ইন্তেশারের জন্য গত 2টা দিন ইস্তিয়াক ওকে এড়িয়ে চলছে। অহনা কথা বলতে গেলেও মুখ ফিরিয়ে নিচ্ছে ইস্তিয়াক। স্বামীর অবস্থা বুঝতে পেরে অহনা চুপ করে থাকে। তবে গর্ভাবস্থায় একজন মেয়ের স্বামীকে প্রয়োজন হয়, সেটা ভেবেই অহনার মন বিষণ্ণ। অহনা মুহূর্তেই একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। নিচে যাওয়ার আগেই পা কেঁপে ওঠে মেয়েটার। শরীর যেন আর সায় দিচ্ছে না। নিজের সঙ্গে লড়াই করে নিচে নামার চেষ্টা করলেও ভেতরে ভয় কাজ করছে। হোঁচট খেলে যদি কোনো বিপদ ঘটে যায়। ঠিক তখনই দরজায় দেখা দিল রিন্তি। চেহারায় বিরক্ত মাখা থাকলেও নরম গলায় বলে, ভাবি এসো, বড়াব্বু খুব রেগে আছে, চলো আমি তোমাকে ধরে নিয়ে যাই। অহনা ঠোঁটে জোর করে এক ফোঁটা হাসি ফুটিয়ে মাথা নেড়ে সায় দিল। বেলা তখন 12টা। দিনের আলোতে যেন আরও গাঢ় হয়ে উঠেছে হাসপাতালের কেবিনটা। দেয়ালে টাঙানো মনিটরের আলো ধীরে ধীরে জ্বলছে নিচ্ছে। ইন্তেশারের মুখে লাগানো অক্সিজেন মাস্কের ভেতরে বাইরে ছোট ছোট বাষ্প জমে উঠেছে। ঘরের ভেতরে শ্বাস প্রশ্বাসের শব্দই একমাত্র প্রমাণ ও এখনও বেঁচে আছে। ঠিক তখনই করিডোরের নরম আলোয় ভেসে ওঠে এক অচেনা ছায়া। নার্সদের চোখ এড়িয়ে নিঃশব্দে দরজার নব ঘুরিয়ে কেবিনে ঢুকে পড়ে অজ্ঞাত একজন। কেবিনে ঢুকেই দরজা ভেতর থেকে বন্ধ করতেই মুহূর্তেই ঘরটা যেন আরও শীতল হয়ে ওঠে। অজ্ঞাত চোখ দুটো হিংস্র শিয়ালের মতো চকচক করছে। ধীরে ধীরে কোমাতে থাকা ইন্তেশারের বিছানার কাছে এগিয়ে আসে লোকটা। বন্ধ চোখ জোড়া, জীর্ণ মুখটার দিকে এক ঝলক নজর বুলিয়ে নিয়ে মুহূর্তের মধ্যেই অক্সিজেন মাস্কটা খুলে ফেলে ইন্তেশারের মুখ থেকে। মাস্কটা খসে পড়তেই ইন্তেশারের পুরো শরীর কেঁপে ওঠে। গলায় শুকিয়ে আসে, বুক উঠানামা করছে দ্রুত। চোখের কোণ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে বালিশ ভিজিয়ে দেয়। শ্বাসের জন্য মুখ হা করে তরপাতে শুরু করে ইন্তেশার। ওর আঙুলগুলো বাতাসে ছটফট করছে মরিয়া ভঙ্গিতে। অজ্ঞাত সেই মানুষটা তখন ঠোঁটে হিংস্র হাসি ফুটিয়ে তাকিয়ে আছে, মনে মনে পৈশাচিক আনন্দে মত্ত। যেন কারো মৃত্যু দেখাটা লোকটার সবচেয়ে আনন্দের বিষয়। ঠিক সেই মুহূর্তে দরজা হঠাৎ জোরে খুলে যায়। কাকতালীয় না ভাগ্যক্রমে দরজার সামনে দাঁড়িয়ে আছে উষা আর রাফাত। উষাকে নেওয়ার জন্যই মূলত রাফাত নিচে নেমেছিল। তবে এর মধ্যে এমন কিছু ঘটবে কেউ কল্পনাতেও ভাবতে পারেনি। এদিকে চোখের সামনে ঘটা দৃশ্যটা দেখে উষার বুক হিম হয়ে আসে। চিৎকার করে ওঠে, ইন্তেশার! চিৎকার দিয়ে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে উষা আর রাফাত। লোকটাকে ধরতে গেলে রাফাতকে কায়দা করে ধাক্কা মেরে বসে। রাফাত সোজা গিয়ে বেড সাইডে আঘাত খায়। কপালের এক পাশ কেটে যায় মুহূর্তেই। তবুও লোকটা সময় মতো পেছনে সরে যায় আর হঠাৎ দরজা খুলে মিলিয়ে যায় করিডোরে। যতক্ষণে রাফাত ধাওয়া করবে ততক্ষণে লোকটা যেন মিলিয়ে গেল। চারদিকে খুঁজেও যখন কাউকে পায় না রাফাত, তখন কেবিনে ফিরে আসে। উষা কাপা কাপা হাতে তড়িঘড়ি করে ইন্তেশারের মুখে আবারও অক্সিজেন মাস্কটা পরিয়ে দেয়। শ্বাসের শব্দ আবারও ভেসে উঠতেই চোখে পানি চলে আসে। কাঁদতে কাঁদতে রাফাতকে বলে, ডাক্তার, ডাক্তার ডাকুন ভাইয়া, দ্রুত প্লিজ। গলার স্বর ভেঙে যায় উষার। হতভম্ব, ভীত, আবারও মৃত্যু ভয়ে কাঁপছে। তবু ইন্তেশারের হাত শক্ত করে চেপে ধরে থাকে, যেন এবার আর কিছুতেই কাউকে কেড়ে নিতে দেবে না ওর ভালোবাসাকে। ইন্তেশারকে যে কেউ মারতে চেয়েছিল এখন আর তা কারো অজানা নেই। রাস্তায় থাকাকালীন অবস্থায় খবরটা পেয়েই দ্রুত এসেছে ইমন সাহেবরা। হাসপাতালের করিডোরে উত্তেজনা ঘন হয়ে আছে। দেয়ালের আলো যেন আরও ম্লান। বাতাসে ভেসে বেড়াচ্ছে আতঙ্ক আর অব্যক্ত ক্রোধ। রাফাত আর ইস্তিয়াক করিডোরের একপাশে দাঁড়িয়ে গম্ভীর চেহারায় কিছু আলাপ করছে। দুজনের মুখেই অস্বস্তির ছাপ, চোখে অদ্ভুত এক গভীর তীব্রতা। মনে হচ্ছে তারা কেউ বিষয়টাকে হালকাভাবে নিচ্ছে না, বরং তাদের মনের ভেতরেই জেগে উঠেছে অশান্ত এক ভয়। অন্যদিকে সানা বেগম যেন ভেঙে পড়েছেন সম্পূর্ণ। মাথায় হাত দিয়ে কাঁদছেন অবিরাম আর বিলাপ করে বকছেন, আমার ছেলেকে খুন করতে এসেছিল? কার এত সাহস হলো? কার সাথে শত্রুতা করেছে ও? কি নিয়ে করেছে শত্রুতা? দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে গেছে। করিডোর জুড়ে তখনও নিস্তব্ধতা। ডাক্তার সেই যে কেবিনে ঢুকেছে এখনও বেরোবার নাম নেই। সবাই অপেক্ষার ভারে যেন শ্বাস বন্ধ করে রেখেছে। সময় এগোচ্ছে ধীরে ধীরে। কেউ কথা বলছে না, কেবল মাঝে মধ্যে সানা বেগমের কান্নার শব্দ ভেসে আসছে। এমনই এক সময়ে হঠাৎ কেবিনের দরজা খোলার শব্দ হয়। সবার দৃষ্টি ঝলকে ওঠে। চোখ গড়িয়ে পড়ে দরজায় থাকা ডাক্তারের দিকে। ডাক্তার মুখে সামান্য গাম্ভীর্য রেখে বলে, একটা চমৎকার না অন্য কিছু জানি না, যেখানে ওনার জীবন নিয়ে সংশয় সেখানে তিনি রেসপন্স করছেন। কংগ্রেচুলেশন মিস্টার খান, ডাক্তার ইন্তেশারের জ্ঞান ফিরেছে।
সেই বাক্য যেন বজ্রাঘাতের মতো পড়ে সবার হৃদয়ে। কিন্তু এই বজ্রাঘাত ভয়ের নয়, আনন্দের। কয়েক মুহূর্ত কারো শরীর সাড়া দেয় না, তারপর একসাথে যেন ফেটে পড়ে আবেগে। সানা বেগম কেঁদেই ফেললেন হাউমাউ করে। এতক্ষণ যে তার চোখ দুটো শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, সেই চোখে এখন অশ্রু ঝরছে আনন্দের। তিনি হাত তুলে সিলিংয়ের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, আলহামদুলিল্লাহ, আমার ছেলেটা বেঁচেছে। পাশে দাঁড়িয়ে থাকা রাফাত অবাক বিস্ময়ে কয়েক সেকেন্ড থম মেরে রইল। তারপর বুক ভরে নিঃশ্বাস টানে, ঠোঁটে ফুটে উঠে একরাশ স্বস্তির হাসি। ভেতরে জমে থাকা দুশ্চিন্তার পাহাড় মুহূর্তেই একটু নরম হল। ইস্তিয়াক রাফাতের কাঁধে হাত রেখে মৃদু কণ্ঠে বলল, ভাইটা আমার আবার ফিরল। শুকরিয়া করি সৃষ্টিকর্তার প্রতি, তিনি আমাদের নিরাশ করেননি। আলহামদুলিল্লাহ। এক কথাতেই সবার বুক ভরে ওঠে নতুন শক্তিতে। কেবিনের পাশে দাঁড়িয়ে থাকা উষার পা দুটো নড়বড় করে। কোনোভাবেই দাঁড়িয়ে থাকতে পারছিল না। খবরটা শোনার পর উষার চোখ মুখ একেবারে ঝলমল করে ওঠে। উষা বুকের ভেতর সন্তর্পণে নিজের হাত চেপে ধরল, যেন দম বন্ধ হয়ে আসছে। এতদিন ধরে জমে থাকা অপরাধবোধ, ভয় আর অস্থিরতা হঠাৎ মিলিয়ে গিয়ে জায়গা করে নিল স্বস্তির ঢেউ। গাল দুটো লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করল। ওর চোখ ভিজে ওঠে, ঠোঁটে বুদবুদের মতো ফুটে ওঠে একরাশ হাসি। উষা আনন্দে ছোট্ট বাচ্চার মতো হাততালি দিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করে, আমরা কি ওনার সাথে দেখা করতে পারি ডক্টর? আপাতত নয়, ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সন্ধ্যা ছাড়া দেখা করা সম্ভব না। রোগীর ঘুম ভাঙলে সবাই যেতে পারবে, তবে তার আগে আমাদের রুটিন চেক আপ করতে হবে আবারও। ডাক্তার সতর্ক করে দিল যে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবুও কারো মুখে হতাশা নেই। সবাই জানে যেই মানুষটাকে প্রায় সবাই হারিয়ে ফেলতে বসেছিল, সে আবার ফিরে এসেছে। আর সেই আনন্দের কাছে অপেক্ষার কয়েকটা ঘন্টা কিছুই না। চোখ বুজে রেখেছে ইন্তেশার, মাথা ব্যথায় ছিঁড়ে যাওয়ার উপক্রম। আঘাত ভালোই লেগেছে। যখন থেকে জ্ঞান ফিরেছে তখন থেকে রেস্টে আছে। ডাক্তার কাউকে ঢুকতে দিতে বাধা দিয়েছে। মুখটা ফ্যাকাশে রং ধারণ করেছে। বাম ভ্রুয়ের মাঝ বরাবর একটা কাটা দাগ, সেখানে স্টিচ করা আছে। জায়গায় রক্ত জমাট বেঁধে আছে এখনো। ইন্তেশার পা নাড়াতে গেলে ব্যথায় কুকিয়ে ওঠে। শুধু হাত দুটো স্বাভাবিকভাবে নড়াচড়া করছে। সেভাবে কোনো আঘাত লাগেনি, তবে আঁচড় লেগেছে, কিছু জায়গায় ছুঁড়ে গেছে। এমন সময় চুপি চুপি কেবিনের স্টিলের নব মুচড়ে ভেতরে প্রবেশ করে উষা, চোরের মতো পা টিপে, যাতে ইন্তেশার বুঝতে না পারে। তবে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। প্রবাদটা আজ ফলাও হয়ে গেছে উষার ক্ষেত্রেও। উষা শব্দহীনভাবে কেবিনে আসলেও ইন্তেশার ভালোভাবেই অনুভব করে যে কেউ একজন এসেছে। নাকে ভেসে আসে মিষ্টি মেয়েলি সুগন্ধ। ইন্তেশার বুঝে ফেলে কে এসেছে। দাম্ভিক পুরুষটার মুখে এক ফালি মিষ্টি হাসি ফুটে ওঠে। তবু উষা যেন বুঝতে না পারে সে জেগে আছে। অতএব ইন্তেশার চুপ করে থাকে, দেখার জন্য যে ও কি আচরণ করে। ডাক্তার সাহেব, আপনি কি ঘুমিয়ে? জেগে থাকলে তাকান আমার দিকে, কথা আছে ভীষণ দরকারি। ইন্তেশার তবুও চোখ মেলে না, বরং আরও ঘাপটি মেরে থাকে। উষা তার অসভ্য ডাক্তারের দিকে চেয়ে আবারও শুধায়, ডাক্তার সাহেব শুনছেন? এবার আধো আধো চোখে চেয়ে উত্তর দেয়, জেগে আছি। এবার উসখুস করতে শুরু করে উষা। সে যা বলতে এসেছিল তা এখন বলতে পারছে না। ভীষণ লজ্জা করছে ওর। যতটা সহজ ভেবেছিল অতটাও সহজ নয়। ভালোই বুঝতে পারে ডাগর চোখের রমণী। খুব অস্থিরতা নিয়ে চারিদিকে নজর বোলায় উষা। তবুও ওর অস্থিরতা কমে না। মনে মনে নিজেকে শাসিয়ে ওঠে। এদিকে ওর দিকে চেয়ে থাকা ইন্তেশার বুঝতে পারে উষার অস্থিরতা। ওকে স্বাভাবিক করতে ইন্তেশার বলে, কিছু বলবে? না বললে যেতে পারো, আমি ঘুমাবো, টোটালি রেস্ট নিড। তড়িৎ গতিতে উষা চোখ মিলিয়ে ফেলে ইন্তেশারের চোখে। যতটা সরলতার সাথে বললে উষার কথায় রাজি হবে, ততটা নরম স্বরে উষা বলে, আপনাকে বিয়ে করতে চাই ডাক্তার সাহেব। আপনি রাজি হলে বিয়েটা আজই করতে চাই। একটু সময় খরচ করার মতো মানসিকতা আমার নেই। আপনি কি রাজি আমাকে বিয়ে করতে? ইন্তেশার বিস্ময়ে নড়ে ওঠে, বিষম খেয়ে কাশতে শুরু করে। যতটা সহজ ভেবেছিল উষা ততটা নয়, বরং বেশ চঞ্চল। এদিকে উষা ছুটে গিয়ে পানির গ্লাস ইন্তেশারের ঠোঁটে ধরিয়ে দেয়। কয়েক চুমুক পানি খেয়ে নিজেকে ধাতস্থ করে ইন্তেশার। হঠাৎ এমন প্রস্তাব কেন? আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে এই পরিবর্তন কেন? আমাকে আবার দ্বিতীয়বারের মতো কমে পাঠানোর কোনো প্ল্যান করছেন না তো? উষা অস্থিরভাবে বলে ওঠে, এমন কথা বলবেন না রেড চেরি। তখন যা বলেছি সব ছিল মনের বিরুদ্ধে। এখন আমি সজ্ঞানে চাই আপনাকে বিয়ে করতে। ভালোবাসি আপনাকে। ইন্তেশার ওর চোখের দিকে চেয়ে বলে, কি বললে তুমি? যা শুনতে পেরেছেন, ভালোবাসি আপনাকে, আর ভালোবেসেই বিয়েটা করতে চাই। আপনার ডজনখানেক বাচ্চার মা হতে চাই।
বানাবেন আপনার বউ? ইন্তেশার যেন নির্জীব, ঠোঁটে কোনো কথা নেই, তবে চোখে মুখে উপচে পড়া এক আনন্দ। নিজের মধ্যে আনন্দটা চেপে ইন্তেশার স্বভাবসুলভ গম্ভীর সুর টেনে বলে, কাছে এসো, একটু সময় নষ্ট না করে। উষা কথা মতো সোজা ইন্তেশারের কাছে এসে থামে। ইন্তেশারের বেড়ের ফাঁকা জায়গাটুকু দখল করে নেয় উষা, যেন স্বভাবসিদ্ধ কৌশলে ওর উপস্থিতি সম্পূর্ণ দখলে নেওয়ার ইঙ্গিত দেয়। ধীরে ধীরে নিঃশ্বাসের মতো হালকা স্পর্শে উষা ইন্তেশারের কোমর জড়িয়ে নেয়। ইন্তেশারের দেহ যেন হালকা দুলতে শুরু করে। ইন্তেশার উষার নরম আঙুলগুলো শক্ত করে ধরে ফেলে, যেন দেহের প্রতিটি অস্থি ও কোমর জুড়ে নিরাপত্তার বন্ধন হয়ে দাঁড়ায়। উষার মৃদু গন্ধ নাকে ভেসে আসে, শরীরের প্রতিটি কোষ যেন সাড়া দেয়। বুকের ভেতর ধুকপুক করা হৃদস্পন্দন যেন দুজনের মধ্যে এক সুরে মিলিত হয়। মুখটা ইন্তেশারের কাঁধের কাছে রেখে সঙ্গে সঙ্গে উষা ফিসফিসিয়ে কণ্ঠে বলে ওঠে, আর পালাবেন না আমার কাছ থেকে। এতদিন যা কিছু হয়েছে সব ভুলে যান। আমি এখন শুধু আপনার কাছে থাকতে চাই ডাক্তার সাহেব। ইন্তেশার আলতো চাপে উষার কোমর জড়িয়ে চোখে চোখ রেখে বলে, আজকে কি মিস থেকে মিসেস হবে? এই অধমের সুস্থ হওয়ার সময়টুকু কপালে মিলবে না? লাজরাঙা মুখে তীব্র অধিকারবোধ নিয়ে তৎক্ষণাৎ উষা প্রস্তাব রাখে, না, একটুও সময় মিলবে না। বরং বিয়ের পর আপনাকে সুস্থ করে তোলার দায়িত্ব একান্ত আমার হক। নির্লজ্জ বজ্জাত নার্সগুলো কেমন ড্যাব ড্যাব করে আপনাকে দেখতে থাকে। আমার ভীষণ রাগ ওঠে, ইচ্ছে করে চোখগুলোতে গুঁড়ো মরিচ লাগিয়ে দিই। পেট ফাটানো হাসিতে জবাব আসে, আরেও জেলাস? কেমন যেন পুড়ে যাওয়ার স্মেল নাকে ঠেকছে। উষা হাত দুটো সাবধানে সরিয়ে এনে সোজা ইন্তেশারের গালে রাখে। ইন্তেশার অবাক হলেও মুহূর্তটা উপভোগ করে। ইন্তেশার মনে করে উষা হয়তো রেগে বলবে, সে জেলাস না, একটুও না, তার সাথে তর্ক করবে এই নিয়ে। তবে ওকে আর এক দফা চমকে দিয়ে উষা কেঁদে ওঠে, কাঁদতে কাঁদতে হেসকি তুলে ফেলে। চোখ দুটো লাল করে তীর্তির কম্পমান ঠোঁট জোড়া ফাঁক করে বলে, হ্যাঁ, আমি জেলাস, ভীষণ জেলাস। আপনাকে হারাতে চাই না আমি, আপনার হয়ে থাকতে চাই আজীবন। সেখানে যদি কেউ আপনার দিকে নজর দেয়, তার চোখ উপড়ে ফেলবো আমি। আপনার ব্যাপারে নো কম্প্রোমাইজ। ওকে ওকে, স্টপ ক্রাইং বেবি গার্ল, আমি সব ব্যবস্থা করছি। বলেই ইন্তেশার ওর ব্যথায় ভরা শরীরের বাম পাশে সন্তর্পণে উষার মাথাটা চেপে ধরে। চোখ বন্ধ করে নিজের মাথাটাও উষার মাথার ওপর চেপে রাখে। ইন্তেশারের থুতনি গিয়ে ঠেকছে উষার মাথার উপরিভাগে। এদিকে উষাও পরম যত্নে নিজের ভারসাম্য ছেড়ে দেয় রেড চেরির বুকে। যতটা কঠিন ভেবেছিল, বিষয়টা আসলে অতটা জটিল নয়। দুই পরিবারের উপস্থিতিতে ইন্তেশার আজ রাতের মধ্যেই বিয়ের প্রস্তাব রাখতেই শুরুতে সবাই অবাক হলেও পরে মেনে নিয়েছে বিষয়টা। সবাই হাসি মুখে রাজি হলেও মুখ ভার দুটি মানুষের। প্রথমজন রিন্তি, যে ইন্তেশারকে পাওয়ার জন্য মরিয়া ছিল, অথচ ভাগ্যে জুটল না ভেবে আফসোস করছে। দ্বিতীয়জন উষানী আলম, মুখ ফুটে কিছু বলতেও পারছে না, কারণ কিছু বলতে গেলেই স্বামীরূপী ইয়ানুর আলম আড়ালে কড়া স্বরে চুপ থাকতে বলেছিলেন। সাথে স্ত্রীকে আশ্বাস দিয়েছেন মির্জা পরিবারের সাথে কথা বলে জিয়ান আর উষার বিষয়টা সমাধান করবেন। এইদিকে হাতে আর বেশি সময় নেই ভেবে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। দুই পরিবারের কর্তারা ছেলে মেয়ের বিয়ের পোশাক, কাজী, রাতের খাওয়ার ব্যবস্থা এবং হাসপাতালের কিছু রুলস স্টেটমেন্টের বিষয়গুলো ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েছে। সিদ্ধান্ত হলো রাত 10টার মধ্যেই পারিবারিকভাবে বিয়েটা করানো হবে। শুধুমাত্র দুই পরিবারের লোকজনের উপস্থিতি থাকবে। আর পরবর্তীতে ইন্তেশার পুরোপুরি সুস্থ হলে বড় করে বিয়ের আয়োজন করে মেয়ে ঘরে তোলার ব্যবস্থা করা হবে। শাহ আলম নিবাসে উষা সহ সকলেই ফেরত এসেছে। মেয়ে পক্ষের তরফ থেকে যাবতীয় সকল কাজ এখানে সেরে সোজা হাসপাতালে পৌঁছাবে। এরই মধ্যে উষার বিয়ের সাজ, সাথে জিয়ানের সাথে উষার বিয়ে ভাঙার কথাও সেরে ফেলতে হবে। এটা ভেবেই মির্জা বাড়িতে খবর দেওয়া হয়েছে। উর্মি মির্জা সহ জিয়ান ও মারোয়া এসেছে। ওনাদের লিভিং রুমে বসিয়ে ইয়ানুর আলম সহধর্মিনীকে কাছে ডাকেন। ততক্ষণে আনোয়ার সাহেবও এসেছে লিভিং রুমে। উষানী আলম স্বামীর কাছে যেতেই প্রস্তাব রাখেন ইয়ানুর, আপা, আপনাদের যে কারণে ডেকেছি তা সময় নষ্ট না করে দ্রুতই বলে দেওয়া ভালো। জিয়ান আর উষার বিয়ের প্রস্তাবটা আমরা না করছি। উষার মতামত নেই এখানে। ডাক্তার ইন্তেশারকে তো চেনেন আপা। অবাক হলেও পৌরা মাথার কাপড়টা টেনে ঘাড় নাড়িয়ে বোঝায়, হ্যাঁ, সে চেনে। অহনার দেবর ইন্তেশার। আমরা ইন্ডিয়া থাকাকালীন ওদের সাথে পরিচয় হয়। সেই সুবাদে ওনাদের সাথে আমাদের ভালো সম্পর্ক। কিন্তু হঠাৎ আমরা ইন্ডিয়া ছেড়ে দেশে আসার পর তাদের কথা ভুলতেই বসেছিলাম। এমন অবস্থায় 8 বছর পর তারা আমাদের খুঁজতে বাংলাদেশে এসেছে। জিয়ান এতক্ষণ চুপ থাকলেও এবার চুপ থাকতে পারল না। ওর মনের ভেতর কেমন ঝড় বইছে। ওর মন বলছে কিছু একটা অঘটন ঘটেছে। তাছাড়া হঠাৎ ডেকে পাঠানোর কারণ কি? কেন খুঁজেছে তারা আপনাদের খালুমণি? কারণটা উষা। ওদের ছোট ছেলে উষাকে ভালোবাসে পাগলের মতো। আমাদের খুঁজে বের করেছে। আর মজার বিষয় হচ্ছে,
উষা মামুনিও ইন্তেশারকে পছন্দ করে। আমরা ওদের বিয়ে আজই পড়িয়ে দিতে চাচ্ছি। তৎক্ষণাৎ জবাব আসে, কিন্তু ডাক্তার ইন্তেশার কোমাতে না? না, জ্ঞান ফিরেছে। হঠাৎ উষানি আলম হু হু করে কেঁদে ওঠে। দৌড়ে গিয়ে বড় বোনের পায়ের কাছে বসে পড়ে। বোনের পা দুটো জড়িয়ে ধরে আকুতি ভরা কণ্ঠে কাঁদতে কাঁদতে বলতে শুরু করে, আমায় মাফ করো আপা, তোমার ঋণ শোধ করতে আমি ব্যর্থ। এত বছরে প্রথম কিছু চেয়েছিলে আমার কাছে, অথচ আমি সেটাও দিতে পারিনি। উর্মি মির্জা মুহূর্তেই আদরের ছোট বোনকে ফ্লোর থেকে টেনে তুলে পাশে বসান। নিজের আঁচল দিয়ে উষানির চোখ মুছিয়ে দিয়ে বলেন, নিজের মনের ভুল ধারণা ভুলে যা উষানি। তুই আমার ছোট বোন, আর বড় বোন হিসেবে তোকে যত্ন করে বড় করা আমার দায়িত্ব। এখানে ঋণ শোধের কি আছে? তুই কি আমায় পর ভাবিস উষানি? আর রইল জিয়ান আর উষার বিষয়। নিজেদের সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করতেই আমি বঞ্জিকে চেয়েছিলাম, কিন্তু উষার যদি মতামত না থাকে তাহলে কিছুই করার নেই। একটু থেমে আবারও বলেন, যুগ পাল্টেছে। বাচ্চারা যাকে চায়, যেখানে খুশি থাকবে, আমাদের সেখানেই বিয়ে দেওয়া উচিত। জোর করলে হিতে বিপরীত হতে পারে। আমাদের কোনো সমস্যা নেই ভাই সাহেব। ওদের বিয়েটা কোথায় হচ্ছে? আনোয়ার সাহেব এবার মুখ খুলে বললেন, বিয়েটা হবে হাসপাতালে। যেহেতু ইন্তেশার এখনো পুরোপুরি সুস্থ হয়নি, আপনারা 9টার মধ্যে হাসপাতালে চলে আসবেন। পারিবারিকভাবেই বিয়েটা সারব, পরে ধুমধাম করে আয়োজন করা হবে। ঠিক আছে ভাই সাহেব, তাহলে এবার উঠি। কথা শেষ করেই উর্মি মির্জা আর এক মুহূর্ত দেরি করেননি। আঁচলটা ঠিক করে নিয়ে দৃঢ় ভঙ্গিতে বসা থেকে উঠে দাঁড়ান। চোখে মুখে এখনো অশ্রুর কুয়াশা, তবুও বোনের সামনে নিজেকে দুর্বল দেখাতে চান না। নিঃশব্দে গভীর শ্বাস ছাড়েন, যেন বুক ভরা কষ্টটুকু গিলে ফেলার চেষ্টা করছেন। হঠাৎ তার হাতটা শক্ত করে ধরে দাঁড়ায় জিয়ান। মায়ের সঙ্গে সমান্তরাল হয়ে হাঁটতে শুরু করে। দুজনের পদধ্বনি গম্ভীর প্রতিধ্বনিত হতে থাকে। ঘরের ভেতর উপস্থিত সকলেই নির্বিকার চোখে সেই প্রস্থান দেখছে। শাহ আলম নিবাসের দরজা পেরোতেই আর ধরে রাখতে পারে না নিজেকে জিয়ান। গাড়ির কাছে যেতেই মায়ের দিকে ঝুঁকে বুকের ভেতর থাকা জমা কান্না ছেড়ে বেরিয়ে আসে। অঝরে কাঁদতে কাঁদতে মায়ের গলা জড়িয়ে ধরে বলে, মা, আমার সব শেষ হয়ে গেল। আমি আজ নিরুপায় মা। জীবনে কত মানুষের জীবন বাঁচিয়েছি, সবার মুখে হাসি ফুটিয়েছি, অথচ কোন পাপের সাজা হিসেবে আমার থেকে উষানিকে ছিনিয়ে নিল মা। কেমন পুরুষ মানুষ আমি! নিজের ভালোবাসার মানুষকে আটকাতে পারলাম না কাছে, জানাতে পারলাম না নিজের একপাক্ষিক গভীর ভালোবাসা। ছেলের আকুলতায় ভরা কথাতে উর্মি মির্জার বুকটা কেঁপে ওঠে। বুকের ভেতর জমে থাকা কষ্টে চোখ ভরে ওঠে। তবুও ছেলের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করেন। কেঁপে কেঁপে ওঠে, কণ্ঠ কেঁপে ওঠে, তবুও মায়ের দৃঢ়তা হারাতে দেন না। কেঁদে লাভ নেই বাবা, ভাগ্যের লেখা মুছতে পারবে না কেউ। যা কপালে নেই তা মিলবে কিভাবে? তুই ধৈর্য ধর, আমার জিয়ানকে আমি ভাঙতে দেব না। আমার ছেলে তুই। মায়ের কথা শুনেও জিয়ানের চোখে পানি থামে না। নামকরা ডাক্তার হয়েও আজ সে ছোট শিশুর মতো মায়ের আঁচলের নিচে আশ্রয় নেয়। আর মায়ের চোখেও পানি গড়িয়ে পড়ে ছেলের কপালে। শাহ আলম নিবাসের সামনে মা ছেলের এমন দৃশ্যে চারপাশের বাতাসও যেন ভারী হয়ে ওঠে, অথচ তা সবার আড়ালে। চারদিকে এশার আজান ভেসে আসছে হু হু করে। এমন সময় শাহ আলম নিবাসের কর্তা এবং শান্তি মঞ্জিলের কর্তারা কাজী সহ নামাজের উদ্দেশ্যে বেরিয়ে যান। ঠিক করেন নামাজ শেষ করে বিয়েটা পড়ানো হবে। ইন্তেশারের হাত পা নাড়ানোর মতো অবস্থা নেই, সেই কারণেই তাকে নামাজে নেওয়া হয়নি। জীবনের এত বড় একটা কাজ করতে চলেছে, অথচ নামাজ ছাড়া, এটা ভাবতে ইন্তেশারের মন বিষণ্ণ। তবে ইন্তেশার মনে মনে ঠিক করেছে বাসরাতে বইয়ের সঙ্গে একসাথে নফল নামাজ আদায় করবেই করবে। এদিকে হাসপাতালের 4 তলার করিডোর নীরবতায় আচ্ছন্ন। ম্যানেজমেন্টের সাথে কথা বলে পুরো ফ্লোরের অন্য রোগীদের সাময়িকভাবে অন্য রুমে শিফট করা হয়েছে, যাতে কোনো অসুবিধা না হয়। ইমন খান ব্যবসায়ী আর ইন্তেশার একজন নামকরা ডাক্তার। পরিবারের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ যথেষ্ট গুরুত্ব দিয়েছে, তাই ইন্তেশারকে রাখা হয়েছে ভিআইপি কেবিনে। ভিআইপি কেবিন যথেষ্ট প্রশস্ত। এর ভেতরে একটি খালি জায়গা আছে, যাতে পরিবারের লোকজন চাইলে বিশ্রাম নিতে পারে। একপাশে রয়েছে আরামদায়ক সোফা, সেন্টার টেবিল আর একটি টিভি সেট। সাথে আছে অ্যাটাচড বাথরুম, যেখানে আধুনিক সব সুবিধা দেওয়া আছে। রুমের ভেতর নরম আলো আর হালকা সুগন্ধি পরিবেশটাকে অনেকটা ঘরের মতো আরামদায়ক করে তুলেছে। যেন হাসপাতালের কেবিন নয়, বরং বিলাসবহুল কোনো গেস্ট রুম। এমন সময় রুম নম্বর 204-এর কেবিনের দরজা ধীরে ধীরে ঠেলে প্রবেশ করে রাফাত। পরনে মানানসই একেবারে সাদা সফেদ পাঞ্জাবি। দক্ষিণ ভারতে একবার ইন্তেশারকে এই পোশাকে দেখেছে, তবে আজ বন্ধুর বিয়েতে সেও এই পোশাক পরেছে। খোঁচা খোঁচা দাড়ির ওপর শুভ্র পাঞ্জাবিটা অদ্ভুতভাবে মানিয়েছে। পাঞ্জাবির স্লিপ দুটো ইস্তেহাক সুন্দর করে গুটিয়ে দিয়েছে। ফর্সা লম্বা হাতের কবজিতে চামড়ার বেল্টের ঘড়ি দেখে বোঝার উপায় নেই সে একজন দক্ষিণ ভারতীয়। রাফাত কেবিনে ঢুকেই তাকিয়ে দেখে ইন্তেশার এখনও হাসপাতালের পোশাকে। মাথায় ব্যান্ডেজ, পায়ে প্লাস্টার,
হাত দুটো নাড়াচাড়া করতে পারলেও পা একেবারে ব্যর্থ। ডাক্তারদের মতে অন্তত 2 মাস লাগবে পা ঠিক হতে। রাফাতের চোখে ভেসে ওঠে একরাশ অভিমান ও বিরক্তি। কে বলেছিল মাতব্বরি করে এত রাগের মাথায় গাড়ি চালাতে? এখন ভাঙাচোরা শরীর নিয়ে বিয়ে সারতে হবে। নিজের বিয়েতে যেখানে একবার হলেও আনন্দ করবে, সুন্দরভাবে সাজবে, সেখানে ইন্তেশারকে দেখে মনে হচ্ছে বেচারা ছেলেটা কি অবস্থায় আছে। রাফাত মনে মনে ভাবে, প্রেমে সেও তো প্রত্যাখ্যিত হয়েছে, তবে এমন পাগলামি করে মাথা ফাটায়নি, হাসপাতালে ভর্তি হয়নি। ওর চোখে মুখে বিরক্ত ভর করে। কিছুক্ষণ নিজের মনকে ধাতস্থ করে নিয়ে বন্ধুর দিকে তাকায়। ধীরে ধীরে এগিয়ে গিয়ে ইন্তেশারের বিছানার পাশে দাঁড়িয়ে একরাশ তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলে, শরীরের যে কন্ডিশন, নড়াচড়া করার জন্য কমপক্ষে 15 দিন লাগবে, আর পায়ের ফ্র্যাকচার সারতে না হলেও 2 মাস দরকার। এ অবস্থায় তুই বিয়ে করতে চাসিনু? বিয়ে করতে হাত পায়ের কোনো দরকার আছে বলে আমি মনে করছি না রাফাত। কবুল বলার জন্য আমার মুখটা এখনও অক্ষত আছে। সে না হয় বুঝলাম, তবে মেয়েটার কথা ভাববি তো। বিয়ের পর অসুস্থ স্বামী নিয়ে সংসার করবে। ইন্তেশার শীতল গলায় বলে ওঠে, বিয়েটা আমি নয়, বরং উষাই জোর করে করছে রাফাত। এই উত্তর শুনে রাফাতের চোখ বড় হয়ে আসে। বিস্ময়ে মুখটা আপনা আপনি খুলে হা হয়ে রইল রাফাতের। পর মুহূর্তেই জোরে বলে ওঠে, ঠিক আছে মানলাম, তা মেশিন ঠিকমতো নড়াচড়া করছে তো, নাকি বন্ধ যন্ত্র নিয়ে বিয়ের কাজ সারতে চাইছিস? ইন্তেশার মুখ গম্ভীর রেখে স্থিরভাবে বলে, মেশিন নিয়ে ভাবিস না, ও এখনও ফুল চার্জে আছে, শুধু চার্জারটা উষার হাতে। রাফাত এবার হেসে গড়াগড়ি খেতে খেতে বলে উঠল, বাহ, এখন বুঝলাম তুই ডাক্তার ইন্তেশার নস, তুই পুরো পাওয়ার ব্যাংক। কিন্তু সাবধানে থাকিস, শর্ট সার্কিট যেন না হয়। এদিকে হই হুল্লোড় করতে করতে কেবিনে প্রবেশ করে নুহানরা। ওদের গলার আওয়াজে রাফাত আর ইন্তেশার চুপ মেরে যায়। এখন দৃষ্টি সোজা কেবিনের দরজার দিকে। ইন্তেশারের মন দুরু দুরু করে কাঁপছে, ভীষণ কাঁপছে, অজ্ঞাত অপরিচিত অজানা এক অনুভূতির সাক্ষী হয়ে। চোখ দুটো দরজায় আটকে আছে কাঙ্ক্ষিত চেহারা দেখার জন্য। নিজেকে উন্মাদ লাগছে এমন অবস্থায়। ওর হৃদযন্ত্র চাইছে মাংসপেশি ছেড়ে বাইরে বেরিয়ে আসতে। রাফাত বন্ধুর অবস্থান বুঝতে পেরে মিটিমিটি করে হাসছে দেয়ালে হেলান দিয়ে। বন্ধুর আর তর্স হচ্ছে না হবু বউকে দেখার জন্য, ভালো মতোই বুঝে নিয়েছে। এদিকে আঞ্জুমান, সানা বেগম সহ ওশানী আলম রুমে প্রবেশ করে। ওনাদের আগে তালহা, আয়ান ও নুহান এসেছে। জিয়ান আর উর্মি মির্জার আসার কথা থাকলেও তারা কোনো কাজে আটকে পড়ার কারণে আসতে পারছে না। সেজন্য মারোয়া আর আয়ানকে পাঠিয়েছে মির্জা বাড়ির তরফ থেকে। উর্মি মির্জা কাজের বাহানা দিলেও কারো বুঝতে বাকি নেই তারা কেন আসছেন না। তবে কেউ বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করেনি। কেঁচো খুঁড়তে গিয়ে শাপনা বেরিয়ে আসে শেষে। পরিবারের সদস্যদের দেখে ইন্তেশার কিছুটা অস্বস্তি বোধ করে, তবে গম্ভীর সত্তার কাছে চাপা পড়ে যায়। নিজেকে স্বাভাবিকভাবেই উপস্থাপন করে দাম্ভিক পুরুষটি। রাফাতের সাহায্য নিয়ে বরং আরও একটু নড়ে চড়ে বসে ইন্তেশার। পিঠের নিচে ডাবল বালিশের ওপর ভর ছেড়ে রাখে। বড়রা কাছে যেতেই ইন্তেশার সালাম দেয় বিনয়ের সাথে। নিজেদের মধ্যে কুশল বিনিময় শেষ করে বড়রা সোফায় গিয়ে বসে পড়ে। শুধু থেকে যায় ছেলেরা। ইন্তেশার চারিদিকে তাকিয়েও যখন উষাকে পায় না, তখন ইশারায় নুহানকে কাছে ডাকে। নুহান কাছে যেতেই বলে ওঠে, আমার বউ কই নুহান না? মুহূর্তেই নুহানের চোখ ছোট হয়ে আসে। আর তালহা, আয়ান ও রাফাত হেসে ওঠে। বেচারার এত সুন্দর নামটা রফাদফা করে দিয়েছে লোকটা। তবুও মুখে একটু হাসি টেনে বলে, নিচে আছে লেডি গ্যাংয়ের সবাই ভাইয়া, আসবে না? নুহান উত্তর দেওয়ার জন্য মুখ খোলার আগেই ওর কথা কেড়ে নিয়ে কটাক্ষ করে রাফাত বলে, না আসবে না। এমন ভাঙাচোরা জামাইয়ের সাথে হাসপাতালে বিয়ের জন্য কোন মেয়ে আসতে চায়? চোখ মুখ কুঁচকে ফেলে ইন্তেশার। রাগের দরুন কপালে ভাঁজ পড়েছে সূক্ষ্ম। তুই আমার বন্ধু না শত্রু? কোন জন্মের শত্রুতা মিটাস বলবি? এমন সময় কেবিনের দরজা ধীরে ধীরে খুলে ভেতরে প্রবেশ করে ইমন খান। তার সাথে রয়েছে কাজী সাহেব ও পরিবারের অন্যান্যরা। ইন্তেশার যে কথাটা বলার জন্য কঠিন মুখ খুলেছিল, সেটি ঠোঁটের আড়ালেই আটকে যায়। একরাশ কাঁপা নিঃশ্বাস বুক ভরিয়ে রাখে, কিন্তু ঠোঁট ভেদ করে কোনো শব্দ বাহিরে বেরোবার সাহস পায় না। চোখ হঠাৎই স্থির হয়ে যায় ভিড়ের মাঝখানে। সেখানে দাঁড়িয়ে আছে সেই চিরচেনা রমণী। চারিদিকে আলো আধারি পেরিয়ে রমণীকে দেখা যায় কালো আভায় মোড়ানো এক প্রতিমার মতো। আন্নি মারোয়ার মাঝ বরাবর স্থির হয়ে দাঁড়ানো, সেই দেহ জড়িয়ে আছে গভীর কালো রঙের শাড়িতে। মাথা থেকে নামানো লম্বা একটা দোপাট্টা মুখটিকে প্রায় আড়াল করে রেখেছে। মুখের রেখাগুলো স্পষ্ট নয়, তবে চোখের কোণায় হাসির ঝিলিক যেন রাতের আকাশে ঝরে পড়া ধূমকেতু। ইন্তেশারের বুকের ভেতরটা হঠাৎই হাহাকার করে ওঠে। কেন যেন কালো রঙে মিশে গেছে সব কষ্ট, সব যন্ত্রণা। অথচ
একই সঙ্গে এই রংটা এক অদ্ভুত সৌন্দর্য ছড়াচ্ছে, যা চোখ সরাতে দিচ্ছে না। ইন্তেশারের গলাটা শুকিয়ে আসে, কণ্ঠে কোনো আওয়াজ খুঁজে পাচ্ছে না। শুধু বুকের ভেতর প্রতিটি ধুকপুক করার স্পন্দন আরও ভারী হয়ে বাজতে থাকে। এদিকে উষাকে কালো শাড়িতে দেখে সানা বেগম ধপ করে ইন্তেশারের পাশে এসে দাঁড়ায়। চোখ দুটো গোল গোল হয়ে ওঠে বিরক্তিতে, কিন্তু ভেতরে লুকানো একরাশ আদরও ঝলমল করছে। ইন্তেশার, বিয়ের দিন কেউ কালো শাড়ি পরে আসে? উষাকে কালো শাড়ি কেন পরতে বলেছিস? জানি তোর পছন্দের রং কালো, তাই বলে এতটা? ইন্তেশার ঠোঁটের কোণে হালকা মৃদু হাসি টেনে নেয়। গলা নিচু করে মায়ের কানে ফিসফিস করে বলে, মা, আমার উষাকে আমি আলাদা করে দেখতে চেয়েছিলাম। লাল, গোলাপি, সোনালি এসব তো সবাই পরে, কিন্তু আমার কোণে যেন ভিড়ের মধ্যে একমাত্র আলাদা হয়। আমার চোখ শুধু ওর দিকেই আটকে থাকুক। সানা বেগম গম্ভীর মুখে তাকিয়ে থাকেন। এক ঝটকা, তারপর গালে হালকা চিমটি কেটে হেসে ফেলেন। হায় আল্লাহ, এই ছেলেটাকে নিয়ে আমি কবে শান্তি পাব? ইন্তেশার হাসি চেপে মায়ের হাত ধরে বলে, তুমি রাগ করলেও জানি তুমি মনে মনে খুশি হয়েছ, কারণ তোমার ছেলের বউকে আজ সবচেয়ে আলাদা লাগছে, একদম রূপাঞ্জল। কাজী সাহেব ইতিমধ্যেই ইন্তেশারের পাশে বসে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করে দিয়েছে। চারপাশে এক ধরনের নীরবতা, সবার চোখে উত্তেজনার ঝিলিক। আগে থেকেই সাজানো নরম সোফায় বসে আছে ইমন খান, ইয়ানুর আলম, তাদের দুই ভাই সহ পরিবারের অন্যান্যরা। সবার চেহারায় মিশে আছে গাম্ভীর্য এক আনন্দ। অন্যদিকে উষাকে নিয়ে যাওয়া হয় কেবিনের এক পাশে। সেখানে আগে থেকেই বসে আছে বাড়ির কর্ত্রীরা। তাদের মাঝখানে উষাকে বসিয়ে দেওয়া হয়। কালো শাড়িতে আবৃত শরীর, মাথার ওপর কালো কারুকাজ করা পাথরের দোপাট্টা টেনে রাখা। দোপাট্টার ভেতরে লম্বা কেশগুচ্ছ খোপা করে বেঁধে দেওয়া হয়েছে। সেখানে রক্তলাল গোলাপের অবস্থান। লাল রঙের রাঙা ঠোঁট দুটো, লালে গোলাপি ব্রুশের ছোঁয়া। উষাকে যেন অপরূপ লাগছে। চোখ নামিয়ে বসে থাকা মেয়েটির লাজুক দৃষ্টি কারো অগোচরে থাকেনি। সব আনুষ্ঠানিকতা শেষ করে অবশেষে কাজী সাহেব ইন্তেশারের দিকে তাকিয়ে উচ্চারণ করলেন, ইন্তেশার ইয়াসির, তুমি কি কোণে উষা আলমকে তোমার স্ত্রী হিসেবে কবুল করছ? ইন্তেশারের চোখ ধীরে গিয়ে থেমে থাকে উষার দিকে। দোপাট্টার ফাঁক দিয়ে শুধু আধা ঢাকা চোখ জলজল করছে আলোয়। দুর্ঘটনায় ব্যান্ডেজে মোড়ানো শরীর নিয়েও ইন্তেশারের বুকের ভেতর যেন হঠাৎ এক অদ্ভুত শক্তির স্রোত বইতে থাকে। মুহূর্তের জন্য চারপাশের সব আওয়াজ মিলিয়ে গিয়ে শুধু উষায় যেন ভেসে ওঠে ওর চোখে। বুক ভরে শ্বাস নিয়ে বিন্দুমাত্র দেরি করে না ইন্তেশার। গম্ভীর অথচ দৃঢ় কণ্ঠে বলে ফেলে, কবুল। সাথে সাথেই চারপাশে একই ধ্বনিতে উচ্চারিত হয়, আলহামদুলিল্লাহ। উষা তখনও চোখ নিচু করে বসে আছে। দোপাট্টার আড়ালে ঠোঁট কেঁপে উঠছে লাজে, অথচ ভেতরে ভেতরে ওর বুক ধকধক করছে। সেই শব্দ যেন ইন্তেশার দূর থেকেই শুনতে পাচ্ছে। এইদিকে কাজী সাহেব যখন উষাকে কবুল বলতে বললেন, উষা চুপ মেরে থাকে, শুধু মায়ের দিকে তাকিয়ে কাঁদতে থাকে। চোখ ভিজে যায় অশ্রুধারায়। মেয়ের এই নীরবতা দেখে উষানী আলম তৎক্ষণাৎ বুঝে যান মেয়ে দ্বিধায় ভুগছে। তিনি উঠে এসে উষার পাশে বসে আলতো করে মেয়ের হাত ধরে নরম কণ্ঠে বলেন, আমি একটুও রাগ করিনি মা, তুমি কবুলটা বলে ফেলো। তবুও উষা মুখ খোলে না। চোখের পানি মুছে শুধু মাথা নিচু করে বসে থাকে। মুহূর্তে চারপাশে এক ধরনের অস্বস্তি ছড়িয়ে পড়ে। সকলেই বুঝতে পারে উষা লজ্জা পাচ্ছে, সাথে ভয়ও। মেয়েদের জীবনে বিবাহ বন্ধন একবারই আসে, আর সেখানেই মেয়েরা ভীত। তখনই ইন্তেশার হঠাৎ সবার সামনে কঠোর কণ্ঠে বলে ওঠে, আন্নি, উষাকে এখানে নিয়ে আসো আমার পাশে। কেউ সমর্থন করে না, কিন্তু ইন্তেশারের জেদি মুখ দেখে কেউ আর বাধা দেয় না। আন্নি এগিয়ে গিয়ে অস্থির চিত্ত উষাকে ধীরে ধীরে ইন্তেশারের বেডের পাশে বসিয়ে দেয়। ইন্তেশার আর এক মুহূর্ত নষ্ট না করে উষার হাত শক্ত করে নিজের হাতে চেপে ধরে। দৃঢ় মুঠের ভেতরে এক আশ্বাস মিশে থাকে। তারপর ইন্তেশার মুখটা উষার কানের কাছে নামিয়ে ফিসফিস করে বলে, আমার চোখের দিকে তাকাও মেয়ে, কান্না বন্ধ করো, আজ আমাদের বিয়ে, আনন্দ করো। থেমে আবার বলে, কবুলটা বলে ফেলো মেয়ে, একটু সময় নষ্ট করলে বাসরটা কেবিনেই হবে। কথাগুলো শুনেই উষা যেন হতবাক হয়ে যায়। চোখ বিস্ময়ে বড় হয়ে ওঠে। কান্না থেমে যায় মুহূর্তেই। লজ্জায় গাল লাল হয়ে ওঠে। ঠোঁট দুটো কাঁপতে কাঁপতে আস্তেই ফাঁক হয়। ধীর স্বরে বলে ওঠে কবুল। সাথে সাথেই পুরো কেবিনে প্রতিধ্বনিত হয় আলহামদুলিল্লাহ। পরিবারের বড়রা কোলাকুলি করে, দোয়া পড়ে, আর আনন্দে মিষ্টিমুখ সেরে ফেলে। ইন্তেশার এক চিলতে হাসি দিয়ে উষার হাতটা আরও শক্ত করে ধরে রাখে। আর উষা মাথা নিচু করে লাজে রাঙা হয়ে বসে থাকে, যেন পৃথিবীর সব আলো ওর চারপাশেই ঘুরপাক খাচ্ছে।